হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসসিআই বেলুড়ে। তোমাদের সকলকে স্বাগত। আমরা কয়েকদিন আগেই দেখেছি কলকাতা গেজেটে কিন্তু পিএসসির স্কুল শিক্ষক নিয়োগের নোটিফিকেশন আসবে বলে তার একটা পূর্বাভাস দেখা দিয়েছে, এবং এনসিটি রুলস অনুসারে কিন্তু এবারের পরীক্ষাটা হবে সেরকমটাই জানা যাচ্ছে। তো পিএসসির যেখানে পরীক্ষা, সেখানে পিএসসির পরীক্ষা বহু বছর পর একটা আবার সেই মেঘ জমেছে যে পরীক্ষা হতে চলেছে। তো ঠিক সেখানে পিএসসির গাইডেন্স যদি নিতে হয়, তাহলে সবার আগে পিএসসির পরীক্ষায় পাশ করেছেন এমন কোন শিক্ষককে যদি পাওয়া যেত, যার কাছ থেকে অভিজ্ঞতা একটু যদি পাওয়া যেত, তাহলে এই অন্ধকারেও দিশা দেখা যেত। আমি জানি প্রত্যেকে ঠিক এই আশাটাই করে আছো, আর তখনই আমরা শরণাপন্ন হই আমাদের সকলের প্রিয় দীপঙ্কর ঘোষ স্যারের কাছে। এবং স্যারকে যখনই আমি বলি, এক কথাতেই স্যার কিন্তু আমাদের সঙ্গে সহমত পোষণ করেন, এবং স্যার তোমাদের জন্য রাজি হয়ে যান আজকের এই ক্লাসটি করার জন্য। সবার প্রথমেই আমি স্যারের একটু পরিচয় দিয়ে দিই। স্যার বর্তমানে অ্যাসিস্ট্যান্ট মাস্টার ইন হিস্ট্রি, ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট স্কুল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে তিনি কর্মরত। এছাড়াও স্যার MA গোল্ড মেডেলিস্ট, ফার্স্ট ক্লাস ফার্স্ট, তার সঙ্গে সঙ্গে এমফিল ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, PhD ফ্রম ক্যালকাটা ইউনিভার্সিটি, সাথে সাথে তিনি কিন্তু বিএড রামকৃষ্ণ মিশন থেকে। তো সব মিলিয়ে স্যার কিন্তু ইতিহাস এবং এই কর্মজীবনে একটা বড় অভিজ্ঞতা নিয়ে আজকে আমাদের সঙ্গে আছেন, এবং তার অভিজ্ঞতার আলো দিয়ে আমাদেরকে আলোকিত করবেন, যাতে আগামীর ভবিষ্যৎ, আগামীর পথটা আমাদের সামনে পরিষ্কার হয়। তো আমি আজকে আর দেরি করব না, আমি সরাসরি স্যারকে অনুরোধ করব ইতিহাসের ছাত্রছাত্রীদের জন্য, যারা বহুদিন ধরে অপেক্ষা করে আছে একটা এসএসসি একটা পিএসসি, তাদের পথ দেখানোর জন্য আসন্ন পিএসসি হিস্ট্রি বিষয় কিভাবে ক্র্যাক করা যাবে, কিভাবে পথ চলতে হবে, খুঁটিনাটি কি, সিলেবাসটা কিভাবে এগোবো, সে নিয়ে আলোচনা করতে অনুরোধ করব স্যারকে। দীপঙ্কর স্যার। থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাকে এত ভালো একটা প্ল্যাটফর্মে বলবার জন্য সুযোগ করে দিয়েছেন, এবং আপনার উপস্থাপনা এবং ছাত্রছাত্রীদের প্রতি আপনার যে আন্তরিকতা, এবং বেশ কয়েকদিন ধরে আপনি যেভাবে আমার সঙ্গে যোগাযোগ রেখেছেন, সংযোগ রক্ষা করে চলেছেন, প্রত্যেকটার মধ্যে আমার খুব ভালো লেগেছে, এবং আমি সত্যিই খুব অভিভূত। তো আজকে একটি পলিটিক্যাল ইস্যু থাকবার কারণে, উত্তর চব্বিশ পরগনাতে মানে বারাসাত হাবড়া সেন্ট্রিক নেটওয়ার্কের সমস্যা থাকবার কারণে হয়তো ক্লাসটার একটু সমস্যা হচ্ছে, তথাপি মাস্টারমশাইয়ের নির্দেশ মতো আমরা আমাদের আজকের আলোচনা শুরু করি। তো তার আগে আমি ছোট্ট একটি কথা বলে নিই যে আমাদের রাজ্য সরকারি চাকরি, আমরা সবাই জানি যে কেউ একটা প্রাথমিক স্কুলে চাকরি পেল, বা একটা হাই স্কুলে চাকরি পেল, বা একটা পঞ্চায়েত অফিসে চাকরি পেল, তো আমরা বলে দিই যে ও সরকারি চাকরি পেয়ে গেছে। তো এই ব্যাপারটা কিন্তু আগে আমাদেরকে একটু মানে ক্লিয়ার হতে হবে যে সরকারি চাকরির ব্যাপারটা কি। মাস্টারমশাই, আমাকে শোনা যাচ্ছে তো? একদম স্যার, খুব ভালো শোনা যাচ্ছে, কোনো অসুবিধা নেই। একদম একদম। তো প্রথমেই বলি, আমাদের ভারতবর্ষে বর্তমান সরকারি চাকরি হয় তিন প্রকারের, 3 টাইপস অফ গভর্নমেন্ট জব ইন ইন্ডিয়া এট প্রেজেন্ট। এক হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, আপনারা কম বেশি জানেন। 2 হচ্ছে রাজ্য সরকারের চাকরি। তো এই রাজ্য সরকারের চাকরির আবার দুটো ক্লারিফিকেশন বা দুটো সেকশন আছে, একটা ডাইরেক্টরিয়েট আর একটা হচ্ছে সেক্রেটারিয়েট। অর্থাৎ ডাইরেক্টরিয়েট থেকে যারা চাকরি পায় তারা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে তাদেরকে চাকরি পেতে হয়, অর্থাৎ তাকে পিএসসি পরীক্ষা দিয়ে আসতে হয়, এবং তার ভাতা, সুযোগ সুবিধা সমস্ত কিছু কিন্তু সেক্রেটারিয়েট থেকে একটু ডিফারেন্ট হয়। অর্থাৎ সেক্রেটারিয়েট চাকরিগুলো কেমন, যেমন প্রাথমিক স্কুল,
আমাদের বাড়ির চারপাশে যে সমস্ত স্কুলগুলো আছে, হাবড়া হাই স্কুল, বারাসাত মহাত্মা গান্ধী হাই স্কুল, সোদপুর হাই স্কুল, নিমতা গার্লস স্কুল, চুচুড়া বিনোদিনী গার্লস স্কুল, এগুলো হচ্ছে সেক্রেটারিয়েট। মানে এগুলো কিন্তু সরাসরি সরকারি স্কুল নয়, বা সরাসরি কিন্তু এগুলো সরকার দ্বারা পরিচালিত নয়, এগুলো সরকার অনুমোদিত, গভর্নমেন্ট এইডেড। তাহলে সরাসরি সরকারি স্কুল কি? ইংরেজরা যখন আমাদের দেশে এসছিলেন তখন তাদের ছেলে মেয়েদের পড়াশুনোর সুবিধার্থে প্রত্যেকটা জেলা শহরে তারা একটা করে ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট স্কুল বা জিলা স্কুল, বাংলাতে হয় বর্গীয় জয়সী লয়াকার, জিলা স্কুল তারা তৈরি করে গিয়েছিলেন। তো যেমন হচ্ছে হুগলি কলেজিয়েট স্কুল, বারাসাত প্যারিচরণ সরকার রাষ্ট্রীয় গভর্নমেন্ট স্কুল, কলকাতা হেয়ার স্কুল, হিন্দু স্কুল, সংস্কৃত কলেজিয়েট স্কুল, বেগম রোকেয়া সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুল, বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুল, কৃষ্ণনগর গভর্নমেন্ট স্কুল, দার্জিলিং জেলা স্কুল, পুরুলিয়া জেলা স্কুল। এই যে স্কুলগুলোর কথা আমি বলছি, এই স্কুলগুলোতে ঔপনিবেশিক পিরিয়ডে বা ব্রিটিশ শাসনকালে সাধারণত ইংরেজ সিভিলিয়ানদের ছেলেমেয়েরাই পড়তো, এবং এখানকার যারা শিক্ষক নিযুক্ত হতেন তারা সরাসরি ইংরেজদের দ্বারা আয়োজিত বা নিয়োজিত হতেন পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসির মধ্য দিয়ে। এবং এই স্কুলে যারা শিক্ষকতা করতেন তারা গ্রুপ এ গেজেটেড অফিসার হিসাবে স্বীকৃত বা বিবেচিত হতেন। অর্থাৎ একজন গ্রুপ এ গেজেটেড অফিসারের যে ধরনের ক্ষমতা থাকে, যে ধরনের তার আর্থিক সুযোগ সুবিধা থাকে, জেলা গভর্নমেন্ট স্কুলের যারা টিচার হন তারা সেম সুযোগ সুবিধা এনজয় করেন। তো এই পরীক্ষা বা এই স্কুলে চাকরি পাওয়াটা, যেমন সুযোগ সুবিধার কথা আমি বললাম, সুযোগ সুবিধা অনেক আছে, আমি ছোট্ট করে একটুকু বললাম বলে পরে আমরা মূল আলোচনায় ঢুকছি। তো এখানে পড়াতে গেলে আপনাকে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের দ্বারা আয়োজিত একটি পরীক্ষা যার নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সাব অর্ডিনেট এডুকেশন সার্ভিস, সেই পরীক্ষাটি তোমাকে দিতে হবে। এবং এই পরীক্ষাতে উত্তীর্ণ হবার পরে আমাদের ইন্টারভিউ অ্যাটেন্ড করতে হবে, এবং ইন্টারভিউ ক্লিয়ার করবার পরে একটা খুব শক্তপোক্ত পুলিশ ভেরিফিকেশন, মানে একেবারে সেই বাড়ির অ্যাড্রেস থেকে শুরু করে মাধ্যমিক থেকে শুরু করে সমস্ত পরীক্ষার রেজাল্টপত্র খুঁটিয়ে একটা এনকোয়ারি করা হয়। সেইটা স্যাটিসফাইড হলে তারপরে সেই মানে ক্যান্ডিডেটের এগেনস্টে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হয়, এবং সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করবেন সরাসরি একজন আইএএস অফিসার হিসাবে কমিশনার অফ স্কুল এডুকেশন, তিনি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবেন এবং কোনো একটা গভর্নমেন্ট স্কুলে আপনাকে জয়েনের জন্য বলবে। তো এখন আমরা একটু জেনে নিই পিএসসির জেলা স্কুলে পড়াতে গেলে আপনার শিক্ষাগত যোগ্যতা কি বা কেমন লাগবে। প্রথমতই হচ্ছে এবছরের যে বিজ্ঞপ্তি, আমি ঠিক বিজ্ঞপ্তি বলবো না, এটাকে বলা হয় গেজেট। কাজে আমি একটু আগেই বলেছি যে এই স্কুলে যারা পড়ায় তারা গেজেটেড অফিসার, তাহলে গভর্নমেন্ট অলরেডি গেজেট প্রকাশ করেছে। গেজেট মিনস হচ্ছে গভর্নমেন্টের একটা বিবৃতি, গভর্নমেন্ট কি ভাবছে, সেই গভর্নমেন্ট তার ভাবনা বা মানে চিন্তার মধ্যে তার যে বহিঃপ্রকাশ ঘটেছে যে গেজেট, সেই গেজেটে তারা যে ভাবনাটা প্রকাশ করেছে সেখানে তারা এবছরে বলেছে অ্যাকর্ডিং টু এনসিইআরটির টিচার্স রিক্রুটমেন্টের যে রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে, সেই রুলস অ্যান্ড রেগুলেশনস ওয়াইজ এবছরে শিক্ষক নিয়োগ হবে পিএসসিতে। তো ইতিপূর্বে কিন্তু উইদাউট বিএড
আমি যে বছর অ্যাপয়েন্টেড হই সে বছরে কিন্তু উইদাউট বিএড অনেক ছেলেমেয়েরাই কিন্তু এই চাকরিতে সুযোগ পেয়েছিলেন, সেটা ছিল লাস্ট। এবছরে কিন্তু আপনাকে এমএ, এমএসসি বা এমকম বিএড হতে হবে। বিএডটা এবছর ম্যান্ডেটরি করা হলো। এবং যেটা হচ্ছে একাডেমিক এক্সিলেন্সি বা একাডেমিক যাদের অত্যন্ত ভালো, অত্যন্ত স্বচ্ছ, তাদের অবশ্যই একটা সুযোগ এখানে থেকে যায়। যাদের একাডেমিক একটু দুর্বল আছে তাদের ভয় পাবার কিচ্ছু নেই, কারণ পিএসসির যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউটা কিন্তু অত্যন্ত সমৃদ্ধ একটা ইন্টারভিউ, যেখানে আমরা দেখেছি যে শিক্ষার্থীর ভিতরে অন্তর্নিহিত জ্ঞান কতটা আছে সেটার উপরে কিন্তু তাদের একটা ঝোঁক বা গুরুত্ব দেবার প্রবণতা রয়েছে। এবারে আমরা আসি, আপনি এই চাকরি পেলে কি কি সুবিধা পাবেন। পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে পিএসসির যে স্কুলগুলো আছে এখানে পড়ালে আপনি 8, 16, 8, 12 এবং 16 এই 3 বছরে আপনার স্যালারি স্ট্রাকচার চেঞ্জ হবে। আপনি পুজোর ছুটি, গরমের ছুটি এগুলোতে আপনি আর্ন লিভ পাবেন। আপনি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় চলে আসবেন, ইনক্লুডিং আপনার ফ্যামিলিজ। আপনি ক্যাশ বেনিফিটস পাবেন, আপনি ট্রান্সফারের সুযোগ পাবেন বিভিন্ন জেলা স্কুলে, আপনি বিভিন্ন কোর্স ট্রেনিং করবার সুযোগ পাবেন। আপনার মাথার উপরে কোনো ডিআই, কোনো এসআই বা কোনো পলিটিক্যাল ব্যক্তিত্ব ছড়ি ঘোরাতে পারবে না। স্কুলগুলো সরাসরি কমিশনারের দ্বারা চালিত হয়। ডাইরেক্ট স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে স্কুলগুলোকে কন্ট্রোল করে, অর্থাৎ আউট অফ ডিআই জুরিসডিকশন, আউট অফ এসআই জুরিসডিকশন, সরাসরি কমিশনার আপনাকে হ্যান্ডেল করবে। এবং এই স্কুলগুলোর যারা হেডমাস্টার মশাই হন তারা হন WBES, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এডুকেশনাল সার্ভিস থেকে তারা আসেন। তারা নিজেরাই ডিডিও, অর্থাৎ তারাই আপনার স্যালারি ইত্যাদি প্রভৃতি বিল হ্যান্ডেল করবেন। এবং কেউ আপনাকে স্যালারি বন্ধ করে দেবে এইসব ক্ষমতা একদম সরাসরি গভর্নর বা অত্যন্ত উচ্চ পর্যায়ের আধিকারিকরা কন্ট্রোল করেন। সাধারণ স্কুলের মতো বা সাধারণ প্রতিষ্ঠানের মতো কোনো ম্যানেজিং কমিটি বা সাধারণ ব্যক্তিত্ব এসে আপনার উপরে বিশেষ কিছু করতে পারবে না বলেই আমার অভিজ্ঞতা থেকে মনে হয়েছে। এবং এই স্কুলগুলো একসময় ছিল খুব ভালো ছাত্রদের বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার যারা র্যাঙ্ক হোল্ডার স্টুডেন্ট এইরকমই স্কুল থেকে বেরোতো। আমি বর্তমানে যে ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট স্কুলে আছি সেই স্কুল থেকেও গত বছর বা তার আগের বছর মাধ্যমিক চতুর্থ, উচ্চ মাধ্যমিকে পঞ্চম এরকম হয়েই থাকে। যদিও আস্তে ক্রমশ তার এক্সিলেন্সি একটু হ্রাস পাচ্ছে বিবিধ কারণে। তো যাই হোক, আমরা এবারে একটু আলোচনা করে নিই যে পিএসসি স্কুলের টাইপ কি আছে, কত প্রকারের এই ধরনের স্কুল আছে, কোথায় পোস্টিং হতে পারে, তারপর আমরা সিলেবাসে আসব। আমি যেহেতু ইতিহাস ব্যাকগ্রাউন্ড থেকে বলবো সেহেতু ইতিহাসের বাইরে ছাত্রছাত্রীর একটা ধারণা পাবে, আর ইতিহাসের ছাত্রছাত্রী একটা ডাইরেক্ট অভিজ্ঞতার হয়তো বা শিকার হতে পারে। তো বিষয় যেটা হচ্ছে, বর্তমানে আমাদের যে রাজ্য ওয়েস্ট বেঙ্গল, এখানে ট্র্যাডিশনাল গভর্নমেন্ট বা চিরায়ত গভর্নমেন্ট বা পুরনো গভর্নমেন্ট স্কুল রয়েছে 42টা। যেমন আমি বলছিলাম বারাসাত গভর্নমেন্ট, হুগলি কলেজিয়েট স্কুল, এরকম। তো সব থেকে পুরনো গভর্নমেন্ট স্কুল হচ্ছে হুগলি কলেজিয়েট স্কুল। এটা 1812 সালে তৈরি হয়েছে, মানে আজকে 2024 সাল। কলকাতা প্রেসিডেন্সি এখন ইউনিভার্সিটি হয়েছে, এটার সৃষ্টি হয়েছে 1817 সালে। তারও আগে হুগলি কলেজিয়েট স্কুল অবিভক্ত বাংলার প্রথম গভর্নমেন্ট স্কুল। তো এইরকম পুরনো দিনের খুব হেরিটেজ এই স্কুলটি হচ্ছে ভারতবর্ষের
সব থেকে পুরনো 5টা স্কুলের মধ্যে একটা স্কুল নীতি আয়োগ দ্বারা স্কুলটা পরিচালিত হয় এবং বিভিন্ন রকমের প্রজেক্ট এখানে রয়েছে, বড় বড় প্রজেক্ট এখানে আমরা গেলে দেখতে পাবো। এবং আমার পোস্টিং এখন এই স্কুলেই, হুগলি জেলা স্কুল বা হুগলি কলেজিয়েট। তো এই যে 42টা স্কুল যেটা চিরায়ত বা ট্র্যাডিশনাল বা ওল্ড গভর্নমেন্ট স্কুল ছিল, এর বাইরে আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ডিং, সেই ফান্ডিংটার নাম ছিল BRGA, ব্যাকওয়ার্ড রিজন গ্র্যান্ট ফান্ড। সেই ফান্ডিংয়ে আমাদের পশ্চিমবঙ্গের বেশ কিছু পিছিয়ে পড়া জেলাতে কিছু নতুন গভর্নমেন্ট স্কুল তৈরি করা হয়েছে, যে স্কুলগুলোর নাম দেয়া হয়েছে ন্যাশনাল নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল। আমাদের একটু খেয়াল করতে হবে, স্কুলের নামটা হচ্ছে ন্যাশনাল নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল। এই স্কুল সংখ্যা বর্তমানে এটাও 42টায় নতুন তৈরি হচ্ছে। এর মধ্যে প্রায় বেশ কিছু স্কুল রয়েছে ইংলিশ মিডিয়াম এবং বেশ কিছু স্কুল রয়েছে বাংলা মাধ্যম। এরই পাশাপাশি রয়েছে গভর্নমেন্ট মডেল স্কুল, অর্থাৎ আমরা যে পরীক্ষাটা দিতে চলেছি এই পরীক্ষা কোয়ালিফাইড করলে আমাদের পোস্টিং ট্র্যাডিশনাল গভর্নমেন্ট স্কুল, পুরনো গভর্নমেন্ট স্কুলে হতে পারে, নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলে হতে পারে, আমাদের পোস্টিং মডেল স্কুলে হতে পারে, বা আমাদের পোস্টিং মাল্টিপারপোজ গভর্নমেন্ট স্কুলে হতে পারে। মাল্টিপারপোজ গভর্নমেন্ট স্কুল আমার জানা রয়েছে দুটো, একটা হচ্ছে উত্তর 24 পরগনার হাবড়ার কাছে বাণীপুর যে বিএড কলেজ আছে সেখানে একটা আছে বাণীপুর বেসিক্স মাল্টিপারপোজ গভর্নমেন্ট স্কুল, আর একটা আছে কলকাতা বালিগঞ্জের ওখানে বালিগঞ্জ মাল্টিপারপোজ গভর্নমেন্ট স্কুল। তো এরকম মাল্টিপারপোজ গভর্নমেন্ট স্কুল রয়েছে এবং কিছু আছে গভর্নমেন্ট মডেল মাদ্রাসা, মুর্শিদাবাদে আছে, হুগলিতে আছে হুগলি মাদ্রাসা, কলকাতাতে আছে কলকাতা মাদ্রাসা। এই স্কুলগুলো কিন্তু এই পিএসসির মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট বা অ্যাপয়েন্টেড হয়। আশা করছি এই স্কুলগুলো যারা শিক্ষক হবেন তাদের জবটা হবে ট্রান্সফারেবল জব, কোনো একটা স্কুল তার জন্য ফিক্সড নয়, সে বিভিন্ন স্কুলে ট্রান্সফার হতেই পারে, এটা তার মানে চাকরির একটা কন্ডিশন। কোনো শিক্ষক কোনো স্কুলের ফিক্সড নয়। এবং এখানে যারা চাকরি করেন এখানে শিক্ষকদের একটা প্রমোশনের সুযোগ আছে, তারা অ্যাসিস্ট্যান্ট মাস্টার, এখানে টিচার কথাটা বলা হয় না, বলা হয় অ্যাসিস্ট্যান্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট মাস্টার থেকে তারা অ্যাসিস্ট্যান্ট মাস্টার ইনচার্জ হতে পারেন বা ডিপার্টমেন্টাল পরীক্ষা দিয়ে তারা শিক্ষা দপ্তরের বিভিন্ন কিছু বা বিভিন্ন পোস্টে আসলেও আসতে পারেন। তো একটা সময় ছিল এখান থেকে, এটা আমার শোনা, আমার সিনিয়র কলিগরা আমাকে বলেছে যে এখান থেকে সরাসরি সব ডিআই হতেন, অনেকেই হয়তো প্রশাসনিক চাপ না নেওয়ার জন্য শিক্ষকতাটাকেই হয়তোবা বেছে নিয়ে থাকেন। তো আমি এইটুকু আলোচনার মধ্য দিয়ে আশা করলাম একটা প্রাইমারি ধারণা গভর্নমেন্ট স্কুল সম্পর্কে দেওয়ার চেষ্টা করেছি। হয়তোবা আমাদের স্নেহের সতীর্থ বা আমাদের চাকরি প্রার্থী ভাই ও বোনেরা কিছুটা ধারণা পেয়েছো। তো এবারে আমি তোমাদের সামনে বলবো যে এই পরীক্ষা বা এই পরীক্ষার সিলেবাস কেমন বা এই ব্যাপারটা কি। তো ব্যাপারটা কেমন সে ব্যাপারে বলতে গেলে একটা ছোট্ট গল্পের মধ্য দিয়েই আমার মানে বিষয়ের মধ্যে প্রবেশ করলে ভাবটা অনেক বেশি সহজ হবে আমার মনে হচ্ছে সেটাই। মাস্টারমশাই এখানে কোনো টাইম বার্ডেন আছে কি স্যার? এখানে কি কোনো টাইম বার্ডেন আছে? আচ্ছা, আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কি? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে মাস্টারমশাই। তো যেটা হচ্ছে সালটা ছিল 2009 বা 10, আমরা বেশ কয়েকজন বন্ধু মিলে পুরুলিয়াতে গিয়েছিলাম, পুরুলিয়া শহরে প্রাথমিক স্কুলের চাকরির আশায়। সে সময় একটা খুব মাস লেভেলে প্রাথমিক স্কুলের চাকরির সুযোগ হয়েছিল। তো আমরা ভেবেছিলাম যে ওখানে হয়তো কম্পিটিশনটা কম হবে,
তো সেখানে যাবার পরে দেখলাম যে আমাদের ধারণা ভুল, সেখানেও যথেষ্ট কম্পিটিশন রয়েছে। তো সেই সময় বা পুরোনো দিনের যদি কোনো আমার বন্ধু এই আলোচনা সভায় থেকে থাকো তারা জানবে, তো আজ থেকে 10-12 বছর আগে এই ধরনের প্রাথমিক বা এসএসসি পরীক্ষা এইগুলোতে ফর্ম ফিল আপ করতে গেলে সেই ফর্মে একটা হেডমাস্টার মশাই বা গেজেটেড অফিসারের সই লাগতো যে হ্যাঁ ঠিক আছে এই মর্মে। তো আমরাও সেই প্রাথমিকের ফর্ম পুরুলিয়ায় তুলতে গিয়ে আমাদেরকে তো কেউ সই করে দিচ্ছে না, বলছে যে আমাদের জেলার ছেলে মেয়েরা তাহলে কোথায় যাবে। উত্তর চব্বিশ পরগনা থেকে গিয়েছি। তো এমনই ভাবে হাঁটতে হাঁটতে পুরুলিয়া প্রাথমিক শিক্ষা সংসদের পাশেই পুরুলিয়া জেলা স্কুল দেখি আছে, খুব পুরনো দিনের স্কুল। আমি কয়েকদিন আগেই দেখলাম যে ওই স্কুলটা সিপাহী বিদ্রোহের আর কি সমসাময়িক। হ্যাঁ, আমি তো মানে আমি একটু আগে, তো খুব হেরিটেজ স্কুল। তো সেখানে গিয়ে কাচুমাচু ওই স্কুলগুলোর মডেলই আলাদা। এখানে আবার বলা হয় অফিসার ইন চার্জ, উনি আর কি সরকারি অফিসার হিসেবে ট্রিট হয়, টিচারদেরও সেম। এই হেডমাস্টার রুমের সামনে বসে আছি, অ্যাটাস্টেড করব আমরা 4-5 বন্ধু। তো হঠাৎ এক তিনি বললেন, কি ব্যাপার তোমরা এখানে কি করছো, কারা? আমার তো তখন আর কি আমরা তো সেই ভদ্রলোক যেভাবে আমাদেরকে প্রশ্ন করেছেন আমরা একটু ঘাবড়ে গিয়েছি, আমরা একটু ভয়ে কাচুমাচু বোধ করছি। কোথায় বাড়ি? না উত্তর চব্বিশ পরগনা। উত্তর চব্বিশ পরগনা কোথায়? বারাসাত। বারাসাতের কোথায়? আমডাঙ্গা। এইভাবে উনি দেখলেন আমাদের একেবারে সেই ভিতে পৌঁছে গেলেন। তানার বাড়িও আর কি এই জেলাতে, এবং তিনি সঙ্গে সঙ্গেই আমাদের আর কি আমার আর কি একজন ফোন করেই আমি একটু লিখে দিই যে আমি একটা অনলাইন ক্লাসে আছি। হ্যালো, স্যার আপনি, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বলুন স্যার। হ্যাঁ শোনা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ স্যার, একটু হ্যাঁ স্যার আজকে শোনা কেন হ্যাঁ আমি যাচ্ছে। স্যার, বুঝতে একদম পারছি না। একদম। আচ্ছা, প্রচন্ড নেটওয়ার্কের ডিস্টার্ব হচ্ছে। তো ঠিক আছে, তো তারপরে তিনি সাইন পরে আমরা জেলা স্কুলের ওই অফিসে গেলাম। তো ওখান থেকে একটা আমাদেরকে সিল করা হয়েছিল যেখানে লেখা ছিলেন সত্যজিৎ কর, অ্যাসিস্ট্যান্ট মাস্টার ইন ম্যাথামেটিক্স, পুরুলিয়া জেলা স্কুল। তো ওইটা দেখবার পরে আমরা প্রথম জানলাম, ও আর একটা ছিল গ্রুপ এ অফিসার। তো আমরা প্রথম বুঝলাম যে এরকম আবার একটা স্কুল হয়ে থাকে, যে স্কুলগুলো সাধারণ আর কি সমতুল্য বা যোগ্যতা অধিক হতে পারেন। তো আমরা সেখান থেকে যথারীতি ফেরবার পরে ব্যক্তিগতভাবে আমি 161 এসপি মুখার্জি রোড, কলকাতা 7,27,000 আমাদের অফিস, সেখানে যোগাযোগ করি যে এই পরীক্ষার সিলেবাস কি। সেটা ছিল 2009-10। তো সেখান থেকে আমাকে একটা সিলেবাস হয়েছিল। সিলেবাস, আমি হিস্ট্রির কথা বলছি, ওই সেম সিলেবাস ছিল। তো আমি সেই সিলেবাসটায় দেখলাম যে এমন কিছু নেই সেখানে নেই, মানে নেট সেটের থেকেও খুব বড় সিলেবাস। মানে ancient Indian history, medieval Indian history, modern Indian history, European history, international relation, the history of China, history of Rome, history of Greece, history of, মানে সব আছে। মানে নেট সেটের থেকেও বিরাট একটা বড় সিলেবাস। কিন্তু ওখান থেকে যেটা জানালো, এই পরীক্ষার বিজ্ঞপ্তি খুব রেয়ার বার হয় এবং শূন্যপাত থাকে ওই একটা দুটো এরকম, মানে খুব একটা টাফ কম্পিটিশনের কথা আমি ওখান থেকে জানি। তো তারপর আমি ওই সিলেবাসটা ধরে চেষ্টা করি আগাবার। তখন আমি প্রথম একবার পরীক্ষা দিই, তখন ছিল ডেসক্রিপটিভ, কিন্তু উত্তরটা আমাদের করতে হচ্ছিল ইংলিশে, এবং 20 নম্বর বা 15 নম্বর কোশ্চেন এসেছিল সেই সময়। পরবর্তীকালে এই পিএসসি স্কুল বিজ্ঞপ্তি হয়েছিল 2015 সালের দিকে, এবং সেইবার পরীক্ষা থেকে আমরা দেখেছি যে এটার কোশ্চেন হয়েছিল এমসিকিউ প্যাটার্ন, টোটালটাই সাবজেক্ট বেস, এবং যেটা হচ্ছে নেগেটিভ মার্কিং ছিল। প্রতি 3টি কোশ্চেন পিছু একটি কোশ্চেন এলিমিনেট হবে। তো আমরা দেখেছি যে এই পরীক্ষা দুটো হয়েছিল সেবারে, বাংলা এবং ইংরেজি মাধ্যম দুটোরই জন্য। কিন্তু একটাই ফিল আপ করতে, দুটো ফিল আপ করতে হয়েছিল, কিন্তু পরীক্ষা হয়েছিল একটাই কোশ্চেন পত্র। কোশ্চেন পত্র
জন্য ইংলিশ, ইংলিশ মিডিয়াম স্কুলের জন্য ইংলিশ। কাজেই পরীক্ষা আপনাকে ইংলিশে দিতে হবে এবং ইন্টারভিউটা আমরা দুটো ভাবে, অর্ধেক ইংলিশে অর্ধেক বাংলাতে এবং শব্দ এই মানে এই পিএসসি আবার আগে আমি স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে স্মৃতি বিদ্যাপীঠে চাকরি পেয়েছিলাম এসএসসি, সেখানে ইন্টারভিউ আমি দিয়েছিলাম এসএসসি, সেটার থেকে কিন্তু এই পিএসসি 50 মিনিট ইন্টারভিউ এবং খুব করেছে, যেমন বিষয় থেকে করেছেন, বিষয়ের বাইরে থেকেও তারা একাধিক প্রশ্ন আমার থেকে তারা জানতে চেয়েছেন এবং সেই উত্তরগুলো তাদের শিক্ষার্থীর থেকে বা পরীক্ষার্থীর থেকে বা আবেদনকারীর থেকে তাও অত্যন্ত অভিনব। কাজেই পিএসসি একজন কোয়ালিফাইড ক্যান্ডিডেট যে রিটেন কোয়ালিফাই করে এসছে তার প্রতি কিন্তু তাদের অনেক শ্রদ্ধা থাকে। তারা মনে করে যে ও লক্ষ লক্ষ পরীক্ষার্থীকে পিছনে ফেলে রিটেন ক্লিয়ার করে এসছে, সত্যি আমাদেরকে শ্রদ্ধা জানিয়েছে প্রতিষ্ঠান এবং এই পরীক্ষাকে। তো আমি আমার অভিজ্ঞতায় দেখেছি সে বছর পরীক্ষা হয়েছিল সমস্ত জুড়ে 2015 সালের কথাই বলছি, সাবজেক্ট ছিল আমার আমাদের মাস্টারমশাই ইতিপূর্বে সেটা আপনাদেরকে জানিয়েছেন। তো প্রত্যেকটা জেলা শহরে পরীক্ষা কেন্দ্র হয়েছিল, কিন্তু তারপরে আমরা যখন রিটেন কোয়ালিফাই গেছি কিন্তু 12 করে পরীক্ষার্থীদেরকে ডাকা হয়েছিল। তো এইটা গেল। এবং এখানে আমি আমার অভিজ্ঞতার কথা কিছু বলি প্রস্তুতি বিষয়ে, কিভাবে আমরা প্রস্তুতি নেব। পিএসসির প্রশ্ন আমি আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে আমি খুব রিপিট দেখেছি, রিপিট খুব কম হচ্ছে। হচ্ছে যে ওনারা যে কোশ্চেনটা করেন খুব খুঁটিয়ে বিষয়ের গভীর থেকে, অর্থাৎ শিক্ষার্থীর ধারণা, শিক্ষার্থীর পড়াশোনা সেই বিষয়টির একেবারে অন্তর্নিহিত, সে খুব ডিপ লেভেলে বিষয়টি জানে, এরকম জাতীয় প্রশ্ন হয়। নেট পরীক্ষা বা অন্য কোনো কম্পিটিটিভ পরীক্ষার মতো খুব ছোট আকারের হয় এবং কোশ্চেনগুলো খুব কি বলবো মানে একাধিক উত্তর হতে পারে এমন, মানে ভাব কোশ্চেনটা কেমন, কথাগুলো খুব কেটে কেটে যাচ্ছে। আচ্ছা, আমার খুব খারাপ লাগছে, একটা এত ভালো আপনারা সুযোগ দিলেন আমাকে বলবার। না না অসুবিধা নেই, হ্যাঁ বলুন। ফোন করছি, আমি অন কলে আপনাকে নিচ্ছি, আপনি অন কলে বলুন, আশা করি এই ধরনের সমস্যা হবে। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম নো প্রবলেম, ঠিক আছে, ওকে ওকে ওকে। আমি কি লেফট হব? হ্যাঁ স্যার আপনি বলুন। আচ্ছা, এবার যেটা হচ্ছে যে কোশ্চেন গুলো হবে একদম বিষয়ের অন্তর্নিহিত এবং ওদের যে নির্ধারিত সিলেবাস রয়েছে সেই সিলেবাসটাকে কভার করেই কোশ্চেনটা হবে। অর্থাৎ টপিকস ওরা মেনশন করেছে অ্যানসিয়েন্ট গ্রিস, গ্রিস থেকে কিন্তু ঠিকই কোশ্চেন হবে। অ্যানসিয়েন্ট ইজিপ্ট, ইজিপ্ট থেকে কিন্তু ঠিকই কোশ্চেন হবে। কাজে আমাদের যারা শিক্ষার্থী আছি আমাদের কাজ হচ্ছে পিএসসি দ্বারা যে পরিবেশিত সিলেবাস সেই সিলেবাসটাকে একেবারে খুঁটিয়ে আমাদেরকে পড়তে হবে, পুঙ্খানুপুঙ্খ পড়তে হবে এবং স্পেশালি আলাদা খাতা করে সেই প্রশ্নগুলোকে ছোট্ট ছোট্ট করে লিখে রাখাটাই আমাদের জন্য অত্যন্ত শ্রেয় বলে আমার মনে হয়েছে। দ্বিতীয়ত যে বিষয়টি হচ্ছে, যেহেতু ওদের প্রশ্ন ইংলিশে হবে তো সেহেতু আমাদের বিভিন্ন ইংলিশ টার্ম সম্পর্কে খুব কনসাস থাকতে হবে, কারণ একটু আমাদের টার্মস গুলো বুঝতে ভুল হলে সেই প্রশ্নটার কিন্তু অন্য রকমের অর্থ দাঁড়িয়ে যেতে পারে। তাই খুব সুনির্দিষ্ট এবং সূক্ষ্ম প্রিপারেশনের মধ্য দিয়ে কিন্তু আমাদেরকে আগাতে হবে। তৃতীয় যেটি আমি বলবো, যাদের সাবজেক্ট হচ্ছে সংস্কৃত বা বাংলা বা অ্যারাবিক এই রকম বা সান্তালি এই রকম যাদের সাবজেক্ট,
তাদের কিন্তু তাদের যে ভাষা সেই ভাষাতেই প্রশ্ন হবে বা হয়েছে। জানি না সামনে কি হবে, তবে আমার অভিজ্ঞতায় দেখেছি বাংলার প্রশ্ন বাংলাতেই হয়েছে, সংস্কৃতের কোশ্চেন্স সংস্কৃতেই হয়েছে। তো এখন এবার আমাদের যেটা বলবার রয়েছে, পরীক্ষা কবে হবে বা পরীক্ষার নোটিফিকেশন কবে আসবে এই সমস্ত গুলো না ভেবে আমরা যদি পিএসসির অফিস থেকে বা ওয়েবসাইট থেকে যদি আপনাদের স্ব সাবজেক্টের পুরনো সিলেবাসটাকে সংগ্রহ করে বাড়িতে আপনারা প্রস্তুতি শুরু করেন, তাহলে আপনারা কিন্তু এই লক্ষ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে অনেকটাই হয়তোবা আগিয়ে যেতে পারেন বলে আমার মনে হচ্ছে। এবং আপনার প্রিপারেশনটা হতে হবে অতীব সূক্ষ্ম, কারণ এখানে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা থাকবে একটা হিউজ। কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি পিএসসির পরীক্ষার আমি ইন্টারভিউ দিতে গিয়ে দেখেছি দু একজন বাইরের রাজ্য থেকেও কিন্তু এসেছিলেন। অর্থাৎ প্রত্যেকটা রাজ্যের নিজস্ব একটা করে পাবলিক সার্ভিস কমিশন অফিস থাকে, কাজেই পিএসসি একটা খুব একটা পরিচিত একটা প্রতিষ্ঠান, তাই তাদের নোটিফিকেশন তাদের বিজ্ঞপ্তির প্রতি কিন্তু একটা ন্যাশনাল লেভেল বা একটা সর্বভারতীয় স্তরে কিন্তু নজর থাকে এক শ্রেণীর চৌকো শিক্ষার্থীদের। সেই জন্য আমার মনে হয়েছে যে খুব নিট অ্যান্ড ক্লিন একটা প্রিপারেশনের দরকার এই পরীক্ষাটাকে আপনাকে ক্লিয়ার করবার জন্য। তো মোটামুটি আমি একটা ওভারঅল একটা কনসেপ্ট দিতে পেরেছি। বাদ বাকি আমার যে কথাগুলো বলবার রয়েছে সেটা সম্পূর্ণরূপে ইতিহাস বেসিস বা ইতিহাস কেন্দ্রিক। তো আমি সেটা যদি এখানে কেউ থেকে থাকেন ইতিহাসে তার কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারি, বা এটা আমরা যে আলোচনা করলাম তার সর্বাঙ্গীন বিষয়েও যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থেকে থাকে আমার কাছে, আপনারা সেটা করতে পারেন, আমি তার উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। স্যার আমি একটি প্রশ্ন করছি স্যার। হ্যাঁ বলুন। ধন্যবাদ স্যার আপনার এই গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনার জন্য। আমার অনেকটা অস্পষ্ট বিষয়গুলি সুস্পষ্ট হচ্ছে। আমার প্রশ্ন স্যার, যে মিশর, গ্রিক, তারপর গ্রিস, রোম, এই যে ইউরোপের ইতিহাসগুলো আছে এগুলা কোন বুকটা ভালো হবে বা কোন বইটা আপনি প্রেফার করার জন্য বলবেন আমাদেরকে? ধন্যবাদ স্যার। হ্যাঁ, আপনার প্রশ্ন অত্যন্ত যুক্তিপূর্ণ, আপনাকেও ধন্যবাদ। যেটি হচ্ছে পিএসসির যে সিলেবাস রয়েছে এই সিলেবাসের উপরে সুনির্দিষ্ট কোনো বই কিন্তু নেই। এই সিলেবাসটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে, আমার ধারণা ভুল হতে পারে, এটি অনেক পুরনো সময়ে এই সিলেবাসটা ফ্রেমওয়ার্ক করা হয়েছিল এবং যে সময় এটা করা হয়েছিল ওই সময় কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ে অ্যানসিয়েন্ট গ্রিস, রোম, ইজিপ্ট এগুলো পড়ানো হতো। এবং আমি দীর্ঘ সময় ধরে যখন এই পরীক্ষা নিয়ে ঘাটাঘাটি করেছি তখন আমি দেখেছি, আমি একটি কলেজে গেস্ট লেকচারার ছিলাম, সেই কলেজের লাইব্রেরিতে আমি হঠাৎ আবিষ্কার করেছিলাম অ্যানসিয়েন্ট গ্রিসের ইতিহাস। বইটি বাংলাতে লেখা, লেখক ছিলেন ডক্টর সুপ্রতিম দাস। ঘটনাচক্রে তিনি আমারই মাস্টারমশাই ছিলেন। স্কটিশ চার্চ কলেজে তিনি অধ্যাপক ও পরে প্রিন্সিপাল বা ভাইস প্রিন্সিপাল কিছু একটা হয়েছিলেন। তো ওই স্যারের একটা বই রয়েছেন ডক্টর সুপ্রতিম দাসের লেখা প্রাচীন গ্রিসের ইতিহাস, এবং আপনারা কলেজ স্ট্রিটে খোঁজ করলে একটি বই পাবেন বাংলাতে লেখা। বইটি বাংলাতে লেখা হলেও বইটির প্রকাশিত হয়েছে সম্ভবত সেওগার্লস বা এরকম জাতীয় কোনো পাবলিশার্স থেকে, দিল্লি সেন্ট্রিক, গল্পের ছলে বইটি লেখা। সেখানে আছে পৃথিবীর ইতিহাস। এই পৃথিবীর ইতিহাস নামক যে বই, এই বইটির মধ্যে আপনি অ্যানসিয়েন্ট গ্রিস, অ্যানসিয়েন্ট রোম, অ্যানসিয়েন্ট মিশর, অ্যানসিয়েন্ট ইজিপ্ট এই বিষয়গুলো কিন্তু খুঁজে পাবেন। তো আমি এখানে একটি বিষয় বলে রাখি যে আমি দীর্ঘ সময় এই সিলেবাসটা নিয়ে চর্চা করে যেটা দেখেছি যে ওরা মূলত আমার সময় পর্যন্ত প্রাচীন ভারত, মধ্যকালীন ভারত, আধুনিক ইউরোপ
এবং আন্তর্জাতিক সম্পর্ক সেন্ট্রিক কোশ্চেনটাই করেছিল বেশি বা আসছিল, এবং সেই তুলনায় গ্রিস, রোম, মিশর এইগুলো থেকে কিন্তু প্রশ্নের পরিমাণটা কম ছিল, কিন্তু ছিল। তবে আপনাকে এই ধরনের বইগুলোকে সংগ্রহ করতে হবে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন লাইব্রেরি থেকে, এবং যারা একটু পুরনো দিনের কেউ কেউ রয়েছেন তাদের বাড়িতেও আপনারা গ্রিস, রোম, মিশর এই জাতীয় বই কিন্তু পেলেও পেতে পারেন। নমস্কার স্যার। ধন্যবাদ স্যার। বলছি, হ্যাঁ স্যার, বলছি এডুকেশন বিষয়ে কি ভ্যাকেন্সি থাকতে পারে? গতবার কিন্তু ছিল না। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকেও আমি ধন্যবাদ জানাই এই প্রশ্নটির সঙ্গে। আমাদের আজকের আলোচনা সভার, আমি আলোচনা বলবো না, মহতী আলোচনা সভা যিনি আয়োজন করেছেন আমাদের মাস্টারমশাই অমিত বাবু, উনিও এই প্রশ্নটা আমাকে করেছিলেন। আমিও দেখেছি যে এডুকেশনের কিন্তু টিচার জেলা স্কুলেও নেই। এটা কেন আমি বুঝে পাই না। এবং 2015 সালের যে একটা হিউজ রিক্রুটমেন্ট, সে সময় আমি দেখেছি যে আনফরচুনেটলি ওখানে এডুকেশন সাবজেক্টের কিন্তু মেনশন ছিল না। তো আমার অভিজ্ঞতা, আমি ইতিপূর্বে দুটো গভর্নমেন্ট স্কুলে ছিলাম, সেখান থেকে কিন্তু আমরা এই এডুকেশন ব্যাপারটার কথা কিন্তু যথার্থ কর্মকর্তাদেরকে জানিয়েছি বিষয়টি। হয়তোবা আমাদের আগামী বিজ্ঞপ্তিতে হয়তোবা থাকলেও থাকতে পারে, এ আশা আমরা রাখি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। হ্যাঁ স্যার, নমস্কার। হ্যাঁ নমস্কার। স্যার বলছি যে মানে আমার হচ্ছে বিএড থার্ড সেমিস্টার চলছে, কোনোভাবেই কি বসতে পারবো না পরীক্ষায় স্যার? মানে বিএড কমপ্লিট, মানে যেমন আমরা মাদ্রাসায় দেখলাম ফার্স্টে বললো যে বিএড কমপ্লিট দরকার, কিন্তু তারপরে গিয়ে তো সবাই দিতে পেরেছিল, যারা বিএড করছে তারাও দিতে পেরেছিল। তো আমরা কি কোনোভাবে দিতে পারবো? আচ্ছা আচ্ছা, দেখুন আপনি যে প্রশ্নটা করেছেন, এই প্রশ্নটা হচ্ছে নীতি নির্ধারণকারী সংস্থার পক্ষ থেকে উত্তরটা আশা করা যায়, কিন্তু আমি যেহেতু নীতি নির্ধারণকারী সংস্থার কেউ নই, সেহেতু এই উত্তরটা আমি দিতে পারি না। তথাপি এই উত্তরটা প্রতিষ্ঠানের বাইরে এসে আমি যেহেতু মানে বলতে পারি, এটাই অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট হিসাবে মনে হয় দেওয়া যেতে পারবে না, মনে হয় যেটা আমার। তবে পিএসসি বিজ্ঞপ্তি দেখলেই সেটা আমরা বুঝতে পারবো। মনে হয় দেওয়া যেতে পারবে না, কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে বিজ্ঞপ্তির জন্য। ঠিক আছে হ্যালো স্যার। স্যার স্যার আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ যাচ্ছে, বলুন বলুন। স্যার বলছিলাম যে গ্র্যাজুয়েশন উইথ বিএড কমপ্লিট আমরা কি মানে পরীক্ষায় দিতে পারবো? হ্যাঁ, এটা একটা খুব ভালো প্রশ্ন। পিএসসির স্কুলগুলোতে টিচারদের কিন্তু দুটো সেকশন রয়েছে। একটা হচ্ছে গ্রুপ এ গেজেটেড অফিসার, তারা হচ্ছে অনার্স পিজি পোস্টের জন্য, যেটা স্কুল সার্ভিস কমিশনে বলে অনার্স পিজি পোস্ট। এবং ওখানেও আরেকটি রয়েছে, যেটি হচ্ছে এই স্কুলগুলো, পুরনো স্কুলগুলো আপনার ওই 1 থেকে ক্লাস 5 পর্যন্ত একটা গ্রুপ রয়েছে, যাদের ক্লাসগুলো সাধারণত হয়ে থাকে সকালে, মর্নিং সেকশন। সেখানে যারা পড়ান তারা হন গ্রুপ বি, এবং তাদের মধ্যে অনেককেই আমি দেখেছি বিএ বিএড যোগ্যতার অধিকারী। কাজে সেই দৃষ্টিকোণ থেকে মনে হয় তাদের এরকম একটা সুযোগ বা অপরচুনিটিস থাকতে পারে, এবং আমি দেখেছি এরকম হয়েছে বিএ বিএড ইতিপূর্বে। তবে নতুন বিজ্ঞপ্তিতে কি হবে সেটা আমি বলতে পারছি না। স্যার নমস্কার। স্যার নমস্কার। স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আর একটি বিষয় বলি, পিএসসির স্কুলগুলোতে কিন্তু ড্রয়িং টিচার রিক্রুটমেন্ট হয়, ড্রয়িং, যারা আঁকা শেখায় বাচ্চাদের। এবং এই ড্রয়িং টিচার কিন্তু প্রত্যেকটা জেলা স্কুলে কিন্তু আছে, যাদের ড্রয়িং এর উপরে বিভিন্ন রকমের ডিগ্রি রয়েছে। সেই ড্রয়িং এর ডিগ্রি, সেই ডিগ্রিটা মনে হয় আপনার ব্যাচেলর অফ এডুকেশন সমতুল্য হলে তারাও কিন্তু এই পরীক্ষার, তাদের জন্য যদি শূন্যপদ থাকে তাহলেও আপনারা বা আপনাদের পরিচিত ব্যক্তিরা দিতে পারবেন বা পারেন বলে মনে হয়। আমি কিন্তু সবকিছু মনে হয় বলছেন, এটা কিন্তু কংক্রিট নয়।
স্যার হ্যালো স্যার নমস্কার স্যার 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 নমস্কার, স্যার একটা কথা বলছিলাম যে জিজ্ঞেস করার ছিল। স্যার স্যার হ্যালো, স্যার বলছিলাম আমার মনে হচ্ছে দুজন শিক্ষার্থী একসঙ্গে কথা বলছেন, ওয়ান স্যার বাই ওয়ান বললে সুবিধা হয়। স্যার 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 বলছিলাম যেটা বলছিলাম সেটা যে হচ্ছে স্যার বলছিলাম যে ধরুন আমি ইংরেজি মানে মিডিয়ামটা ইংরেজির মাধ্যমে পরীক্ষাটা দিলাম, তো স্যার পরে কি ইন্টারভিউটা কি ইংরেজিতে হবে নাকি বাংলায়? আপনি যদি ইংলিশ মিডিয়াম স্কুলের জন্য সিলেক্টেড হন তাহলে আপনাকে ইংলিশ ভার্সন স্কুলে পড়াতে হবে এমনটি কোনো কথা নেই। গভর্নমেন্ট আপনাকে যেখানে মনে করবে আপনাকে সেখানে অ্যাপয়েন্টেড করবে। তবে পিএসসি এর পরীক্ষার একটা টার্মস এন্ড কন্ডিশন রয়েছে, শিক্ষার্থীকে অবশ্যই বাংলা লিখতে, বলতে, বুঝতে পারতে হবে। অর্থাৎ আপনি ইংলিশ মিডিয়ামের জন্য সিলেক্টেড হলেও আপনাকে কিন্তু বাংলা লিখতে, বলতে, বুঝতে পারতে হবে। এটা ওদের একদম টার্মস অফ কন্ডিশন। এবং আপনি যদি হিল এরিয়ার জন্য বা আপনি হিল এরিয়ার যদি ক্যান্ডিডেট হন দার্জিলিং ওই অঞ্চলের, তাহলে কিন্তু আপনাকে নেপালি বা ওখানকার যে ভাষা আছে সেটা লিখতে বলতে পারতে হবে। আরেকটি এখানে বলি যে এখানে কিন্তু বিভিন্ন এই পিএসসির স্কুলগুলোতে একটা আর্থিক সুবিধা রয়েছে। আপনার যতবার ট্রান্সফার হবে আপনি ততবার 10টা করে আনলিভ পাবেন এবং আপনি একটা ভাতা পাবেন, হ্যাঁ, এই বিষয়টার জন্য। তো এটা একটা আমাদের বলা হয়নি সে সময়। তো আপনাকে যেহেতু বাংলা জানতে হবে তাহলে আপনি তো বাংলাতে পড়াতেই পারবেন। ইংলিশ জানা কি ম্যান্ডেটরি স্যার? না না না, ইংলিশ জানা ম্যান্ডেটরি নয়। আপনি যদি বাংলা মাধ্যম স্কুলের জন্য আবেদন করেন তাহলে আপনি অ্যাবসলিউটলি বেঙ্গলি মিডিয়াম স্কুলের জন্য নির্বাচিত হবেন। হ্যাঁ, পিএসসির স্কুলগুলো দুটো সেকশন চলছে এখন প্যারালালি, একটা ইংলিশ মিডিয়াম, একটা বাংলা মাধ্যম। তো ইংলিশ মিডিয়াম যে সেকশনটা আমাদের কাছে রয়েছে তারা এখন সবে ক্লাস ওই 4 পর্যন্ত উঠেছে, ক্লাস 4-এ এসছে। তো আগামী দিনে তারা 5-6-এ উঠে যাবে। তো তখন আমাদের অলরেডি একটা কমিশনার অফ স্কুল এডুকেশন ডক্টর সৌমিত্র মোহন তিনি একটা গেজেট পাস করেছিলেন, সেখানে আলাদা করে কিন্তু স্যাংশন পোস্ট রয়েছে এই ইংলিশ মিডিয়ামের জন্য। সেই পোস্টে রিক্রুটমেন্ট হয়তোবা পরে হবে বা এই যেটা হচ্ছে এটা হতে পারে। থ্যাংক ইউ স্যার। নমস্কার স্যার স্যার। আমার একটা প্রশ্ন ছিল স্যার। স্যার স্যার বলছিলাম যে হ্যালো, আমি আমার একটা বর্তমানে প্রশ্ন আছে। হ্যালো স্যার, বলছিলাম স্যার আমি বর্তমানে যে উলুবেড়িয়া বিএড কলেজের 4th হ্যালো সেমিস্টারের স্যার, আমার স্টুডেন্ট। তো স্যার আমাদের আচ্ছা এক সবকিছু এক করে একটু বলো, আমি প্রত্যেককে বলছি একটু এক এক করে বলো। আচ্ছা প্রথমে পূজা বলে নিক, তারপরে অন্য যিনি প্রশ্ন করছেন তিনি বলবেন। পূজা। থ্যাংক ইউ স্যার, অ্যাকচুয়ালি আমি বাইরে আছি একটু, ওই জন্য সমস্যা হতে না আমি পারে। কিন্তু পূজার কথাটা মাস্টারমশাই একদম মানে খুব আস্তে শুনতে পাচ্ছি। স্যার এবার শোনা ঠিক আছে যাচ্ছে? পূজা বলেন। হ্যাঁ হ্যাঁ পূজা তুমি বলো, না, আমি আমার স্যার কাছে বলে কিন্তু আপনার স্যার কথাটা এসে বলছিলাম পৌঁছাচ্ছে না। স্যার বলছিলাম যে আমি বর্তমানে উলুবেড়িয়া বিএড কলেজে 4th সেমিস্টারের স্টুডেন্ট। হ্যালো স্যার, শোনা যাচ্ছে আমার কথা? শোনা যাচ্ছে। স্যার বলছিলাম যে আমাদের সমস্ত জিনিস প্রপার টাইমে হয়, কিন্তু আমি বর্তমানে 4th সেমিস্টার। তো আমাদের যদি সেশন জুলাইয়ের মধ্যে শেষ হয়ে যায় বা ধরুন 1 মাসের মধ্যে মার্কশিটও যদি বেরিয়ে যায়, মানে মার্কশিটটা, তাহলে কি আমরা বুঝতে পারবো? আপনার কি মনে হয়? এটা জাস্ট আপনি ব্যক্তিগতভাবে আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ তাহলে বুঝতে পারবেন। বিজ্ঞপ্তির আগে আপনার হাতে যদি আপনার পরীক্ষা যদি শেষ হয়ে যায় বুঝতে পারবেন। ঠিক আছে? ঠিক আছে স্যার, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে। হ্যাঁ, নেক্সট যিনি প্রশ্ন করতে চাইছিলেন আমি নাম বলছি, স্যার আমি চিন্ময় বলছি। হাত হ্যান্ড রেজ করুন, হ্যান্ড রেজ করুন। আব্দুল খালেক আনসারি বলুন। আব্দুল খালেক আনসারি। আচ্ছা গোপাল মন্ডল বলো। গোপাল মন্ডল। হ্যালো স্যার। বলো। হ্যালো বলো। হ্যাঁ বলো বলো, শুনতে পাচ্ছি। আমি বলছি স্যার, আমি যদি বাংলার মাধ্যমে বাংলা স্কুলগুলোর জন্য অ্যাপ্লিকেশন করি স্যার, তাহলে প্রশ্ন কি বাংলায় হবে বা ইন্টারভিউ কি বাংলা? হ্যাঁ, আপনার বিষয় যদি বাংলা হয়, আপনার মাদার সাবজেক্ট বা আপনার মূল বিষয় যদি বাংলা হয় তাহলে নিশ্চয়ই আপনার প্রশ্ন বাংলাতেই হবে। কিন্তু আপনার বিষয় যদি ইতিহাস হয় এবং আপনার প্রশ্ন যদি বাংলা মাধ্যমে হয় তাহলে কিন্তু আপনাকে পরীক্ষাটা আমি যতটুকু দেখেছি ইতিপূর্বে ইংলিশে দিতে হয়েছে।
মানে আচ্ছা কোশ্চেন কিউ নেট সেটের মতো ইংলিশে হয়েছিল। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়েলকাম। আচ্ছা, নেক্সট অভিষেক রায়। হ্যাঁ স্যার, আমার একটা জানার ছিল আর কি। সেটা হলো ওই যে পিটি পার্টটা যে এবার ইনক্লুড করার কথা আছে, ওটা কি আলাদা করে পরীক্ষা হবে নাকি ওই সাবজেক্টের সাথেই, মানে 100 নম্বরের যে সাবজেক্ট হবে তার মধ্যেই ইনক্লুডিং হবে আর কি? এটা আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, স্যার এমএড যাদের করা আছে তারা কি কোনো ফ্যাসিলিটি পাবে? আচ্ছা মাস্টারমশাই, আপনি কি একটু আমাকে কোশ্চেন দুটো একটু রিপিট করবেন কাইন্ডলি? হ্যাঁ, ওর বক্তব্য হচ্ছে যে এই পিটির কি কোনো পরীক্ষা হবে, আর হলে কি সেটা 100-র বাইরে হবে নাকি 100 নম্বরের মধ্যেই থাকবে, আর এমএড করা আছে সেক্ষেত্রে ওর কি কোনো এক্সট্রা ফেসিলিটি পাবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তো যেটা হচ্ছে প্রথমে আমি বলি, এখানে এমএড করবার জন্য কিন্তু কোনো ফেসিলিটিস আপনি পাবেন না। আমার এমফিল ছিল বা পিএইচডির জন্য কিন্তু কোনো ফেসিলিটিস আমি পাইনি। আপনার এখানে যোগ্যতা মান ট্রিট করা হবে এমএ বিএড হিসাবেই। কাজেই ওভার কোয়ালিফিকেশন বা অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে এটা আপনার ইমেজ গঠনে সহায়ক হতে পারে, কিন্তু আপনার চাকরির ক্ষেত্রে আর্থিক বেনিফিট সেটা আপনি পাবেন না। এবার যেটা বলবার, আপনার প্রথম প্রশ্ন যেটা ছিল যে স্যার, আপনার ওনার প্রথম প্রশ্নটা আমাকে আরেকবার একটু বলবেন। হ্যাঁ, উনি বলতে চাইছেন যে টেট পরীক্ষা কি হবে, যদি হয়। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, এটা দেখুন, এই বিষয়টা কিন্তু পিএসসির যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তির পরেই কিন্তু আমাদের কাছে পরিচ্ছন্ন হবে। তবে আমরা যেবার পরীক্ষা দিয়েছিলাম 15 সাল, সেবারে কিন্তু এটা হয়নি। কিন্তু ভেরি রিসেন্ট পিএসসির আরেকটি কলেজের রিক্রুটমেন্টে হয়েছে, সেখানে কিন্তু আমরা দেখেছি একটা ফার্স্ট পেপার পরীক্ষা হয়েছে, যেটাকে ওরা স্ক্রিনিং টেস্ট বলছে, এবং সেই স্ক্রিনিং টেস্ট কিন্তু 30 নম্বর ছিল, যেখানে আপনার কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক্স, রিজয়েনিং, এই বিবিধ বিষয় কিন্তু ছিল, এবং 70 নম্বর সাবজেক্ট ছিল। কাজেই আমার মনে হচ্ছে সামনে যে বিজ্ঞপ্তিটা বার হতে চলেছে, হয়তোবা আমি অনুমান করছি সেখানে একটা স্ক্রিনিং টেস্টের জন্য ফার্স্ট পেপার থাকলেও থাকতে পারে। এটা সম্ভাবনা অনেক প্রবল। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। নেক্সট হচ্ছে কমল মণ্ডল। হ্যাঁ স্যার নমস্কার। স্যার আমার প্রশ্ন হচ্ছে যে এখানে একাডেমিক স্কোর বলে কিছু থাকতে পারে? না 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 না, পিএসসির পরীক্ষাতে এখানে একাডেমিক স্কোর বলে আলাদা করে ওদের বিজ্ঞপ্তিতে কিছু মেনশন থাকে না। তবে যেটা হয়েছে যে যারা এখানে চাকরি পেয়েছে, আমার প্রথম যেখানে জয়েনিং ছিল সেখানে আমার সঙ্গে প্রায় 17 থেকে 18 জন যে নতুন তরুণ ছেলে মেয়ে আমরা জয়েন করেছিলাম, সেখানে আমি আমার অভিজ্ঞতা দেখেছি প্রত্যেকেরই একাডেমিক ছিল অত্যন্ত এক্সিলেন্ট। মানে ম্যাক্সিমাম ফার্স্ট ক্লাস ফার্স্ট বা সেকেন্ড এরকম ছিল, আবার দু একজনকে খুব সাধারণও আমি দেখেছি। কাজেই একাডেমিক স্কোর নেই, ইন্টারভিউটা হচ্ছে মূল বিষয়। মানে আপনার ইন্টারভিউ যদি খুব ভালো হয়, আপনি যদি বোর্ড মেম্বারদের সন্তুষ্ট করতে পারেন, সন্তুষ্ট অর্থে এটাই আপনার উত্তর, বাচনভঙ্গি, উপস্থাপনা প্রভৃতি বিষয়ের উপরে এটা নির্ভর করে। আপনি ওনাদেরকে সন্তুষ্ট করতে পারলে আমরা একটা আশা রাখতে পারি। তবে অফিসিয়ালি কিন্তু একাডেমিক আমরা কিছু দেখেনি ইতিপূর্বে। বেশ, তৃষা পালিত, বলো তৃষা। হ্যাঁ স্যার নমস্কার, আমার একটা প্রশ্ন ছিল। বলছি হ্যাঁ স্যার, বলছি 2015 সালে যে পিএসসি পরীক্ষা হয়েছিল আমার বিষয় সংস্কৃত, একটু জোরে বললে ভালো হয়। হ্যাঁ স্যার বলছি 2015-তে যে পিএসসির পরীক্ষা হয়েছিল সেখানে তো সংস্কৃতের কোনো ভ্যাকেন্সি ছিল না, তা এইবারের যে পিএসসি হবে তাতে সংস্কৃতের ভ্যাকেন্সি থাকবে বলে আপনি মনে করছেন? দেখুন, এডুকেশন এবং সংস্কৃত, হ্যাঁ এডুকেশন এবং সংস্কৃত এই দুটো সাবজেক্টের রিক্রুটমেন্ট ইতিপূর্বে আমার মনে হচ্ছে 15-তে হয়নি, আমি যতটুকু মনে করতে পারছি। তবে আগামী যে বিজ্ঞপ্তি আমাদের কাছে আসতে চলেছে বা প্রকাশিত হতে চলেছে, সেখানে এডুকেশন এবং সংস্কৃত এই দুটো সাবজেক্ট থাকলেও থাকতে পারে, আশা রাখা যায়। কারণ সংস্কৃতের কিন্তু পোস্ট আছে, সংস্কৃতের কিন্তু আমি অনেককে চিনি যারা জেলা স্কুলে কর্তব্যরত রয়েছেন বা আমাদের সঙ্গে আছেন।
সংস্কৃত কিন্তু একেবারেই গভর্নমেন্ট মানে অ্যাকনলেজড বা গভর্নমেন্ট অ্যাপ্রুভ পোস্ট সংস্কৃত। আচ্ছা স্যার, ধন্যবাদ। হ্যাঁ, নেক্সট হচ্ছে অক্ষয় দত্ত। অক্ষয় দত্ত। হ্যাঁ স্যার, আমি যেটা বলছিলাম, তো আপনি ওই সিলেবাসটা প্রথমের দিকে আলোচনা করতে গিয়ে বললেন আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস থেকে বেশ কিছু কোশ্চেন এসে থাকে। তো WBPSC তো দেখলাম আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস সেভাবে কিছু নেই, তো ওই ব্যাপারটা যদি একটু খুলে বলেন। আর দ্বিতীয় কোশ্চেন আছে আমার একটা, যদি একটু 2012, 15 এবং 18 কোশ্চেনটা যদি আমাদের কাছে থেকে থাকে অমিতাভুর মারফত যদি পাওয়া যায় খুব ভালো হতো। আচ্ছা, তো যেটা হচ্ছে যে আন্তর্জাতিক সম্পর্ক, এটা আসলে ওই সৌরভ গাঙ্গুলি ব্যাট করছে আর আমরা সার্টিফিকেট দিচ্ছি যে ব্যাটটা এরকম ভাবে করলে মনে হয় ভালো হতো। তো আমরা তো সৌরভ গাঙ্গুলির জায়গাতে পৌঁছাতে পারিনি, অথচ তার সার্টিফিকেটটা আমরা তৈরি করছি। কাজে আন্তর্জাতিক সম্পর্ক বলতে যদি এই প্রশ্নটাও করা যায় যে জওহরলাল নেহেরু তিনি পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রথম কত সালে করেছিলেন, সেটা আন্তর্জাতিক সম্পর্ক থেকেই বিষয়টা ইনক্লুডেড হয়ে যায়। কারণ অলরেডি পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা 5 year plans ইটস রিলেটেড টু ইন্টারন্যাশনাল রিলেশন। কারণ পৃথিবীর অন্যান্য দেশ থেকে তিনি বিভিন্ন বিষয়ে ইন্ডাস্ট্রি, ইকোনমি, এগ্রিন হেল্প নিয়েছিলেন। কাজে আমরা তো এভাবে পিএসসির মতন একটা প্রতিষ্ঠানের কোশ্চেন নিয়ে বলতে পারি না। তবে আমি যতটুকু দেখেছি যে ওরা যে নির্ধারিত সিলেবাসটা দেয় সেই সিলেবাসটাকে কভার করে। হয়তো কোশ্চেনটা বিভিন্ন মোড়কে থাকে, বিভিন্ন অ্যাঙ্গেলস থেকে থাকে, বিভিন্ন ভঙ্গিমায় থাকে। হয়তো আমাদের সেই ভঙ্গিমাটা বুঝতে কিছু হয়তো সমস্যা হচ্ছে। কারণ পিএসসির আমার অভিজ্ঞতা দেখেছি ওরা খুব সচেতন, ওরা ওদের প্রশ্ন, ওরা ওদের অ্যাক্টিভিটি সম্পর্কে অত্যন্ত কনসাস একটা প্রতিষ্ঠান। আমার অভিজ্ঞতা দেখা, আজকে কি হচ্ছে আমি জানি না, তবে ওরা কিন্তু এ ব্যাপারে সতর্ক। এটা হতেও পারে হয়তো সেবার মিস হচ্ছে কোনোভাবে, আপনি হয়তো দেখেননি, কিন্তু আমাদেরকে প্রস্তুতি নেওয়ার সময় প্রত্যেকটা সেকশনের উপরেই তীক্ষ্ণ ও সজাগ থাকতে হবে। মানে ইতিপূর্বে কোনো একটা পরীক্ষা আসেনি বলে আমি দেখবো না, এমনটি করলে আমাদের জন্য সেটা বিপর্যয়ের নামান্তর হতে পারে। ধন্যবাদ। সৌম্যদীপ চ্যাটার্জি। সৌম্যদীপ চ্যাটার্জি। নমস্কার স্যার, আমি একজন বায়োসায়েন্সের স্টুডেন্ট। হ্যাঁ, আমাদের স্কুল সার্ভিসে যখন পরীক্ষা হয় তখন বটানি, জুলজি, ফিজিওলজি 3টে সাবজেক্ট আমাদের একসাথে পড়তে হয়। এবার কাইন্ডলি যদি একটু বলেন বিএসসির এক্সামেও কি 3টে একসাথে পড়তে হয় নাকি আমাদের ইন্ডিভিজুয়াল যার যার সাবজেক্ট সেই পেপারটার এক্সাম হয়? এটা যদি কাইন্ডলি একটু বলেন খুব সুবিধা হবে। আমি কিন্তু সায়েন্সের সাবজেক্টের বিষয়ে আমার কোনো রকমের ধারণা নেই, একদমই আমার ধারণা নেই। তবে আমার ক্ষুদ্র সহকর্মীদের থেকে কিছু শোনা থাকলেও আমি এইরকম একটি পাবলিক প্ল্যাটফর্মে সে বিষয়ে মন্তব্য করাটা খুব হিতকর হবে বলে মনে হচ্ছে না। এবং আমি নিজে যেহেতু ইতিহাসের একজন শিক্ষার্থী সেহেতু আমি ক্ষমা প্রার্থী, এই উত্তরটা আমি দিতে পারছি না। ঠিক আছে স্যার, নো প্রবলেম, ঠিক আছে। ওকে, নেক্সট হাবিবা খাতুন। হাবিবা খাতুন। হ্যালো। হ্যালো স্যার, হ্যাঁ নমস্কার। বলছিলাম যে আপনি দুটো বইয়ের নাম বললেন, একটা সুপ্রতিম দাসের প্রাচীন গ্রিসের ইতিহাস এবং আরেকটা বললেন পৃথিবীর ইতিহাসের রাইটারটা কি স্যার? শুনতে পাইনি তখন প্রবলেমের জন্য। পৃথিবীর ইতিহাসের যে রাইটার আমি বলতে চাইছি, ওই বইটার যে রাইটার সেটা আমাকে রুমে গিয়ে একটু দেখে বলতে হবে। আমি এখন আছি ছাদের উপরে নেটওয়ার্ক ইস্যুর কারণে। তো যেটা হচ্ছে যে আপনারা কলেজ স্ট্রিটে গেলে দেখবেন ইতিহাসের উপরে বিভিন্ন রকমের বই ফুটপথে বিক্রি হচ্ছে, এবং এই বইগুলো কিন্তু আজকের যুগের নয়, মানে আজকের নয়, বইগুলো বেশ পুরোনো দিনের বই। এবং যেহেতু আমি প্রথমেই বলেছি এই সিলেবাসটা আমার মনে হচ্ছে অনেকটা পুরোনো দিনের, সেহেতু আপনাকে এই বইগুলো কিন্তু পুরনো বইয়ের থেকে সংগ্রহ করতে হবে, সেটা আপনাকে লেগে থাকতে হবে। আর যেটা হচ্ছে আরেকটি বিষয় আমার বলা একটু দরকার, বর্তমান যে CBCS চয়েস বেস ক্রেডিট সিস্টেম যে সিলেবাসটা বিভিন্ন কলেজে চালু হয়েছে নতুন করে 2016 সালের দিকে, ওই যে CBCS সিলেবাস রয়েছে আমি দেখেছি CBCS সিলেবাসে কিন্তু
অ্যানসিয়েন্ট গ্রিস, রোম, মিশর, এই বিষয়গুলো কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে। সেখান থেকে কিন্তু আপনারা কিছু তথ্য পাবেন। এবং প্রণব কুমার চট্টোপাধ্যায় বলে আরেকজন রাইটার ছিলেন, যারও কিন্তু প্রাচীন গ্রিসের ইতিহাস বলে একটি বই রয়েছে। এই যে বইয়ের নামগুলো আমি বলছি, এগুলো কিন্তু 80, 85 বা 90 এর দশকের বই, কিছুটা 95 হতে পারে, মানে এগুলো কিন্তু ভেরি রিসেন্ট নয়। তবে ডক্টর সুপ্রতিম দাস মাস্টারমশাইকে আমি বলেছিলাম যে স্যার এই বইটা পিএসসির পরীক্ষাতে লাগে, তো স্যার বলেছিলেন যে এটাকে নতুন করে রিপ্রিন্ট করবেন। তো রিপ্রিন্ট মনে হচ্ছে হতে পারে, আপনারা কলেজ স্ট্রিটে গেলে প্রোগ্রেসিভ পাবলিশার্সে একবার খোঁজ নিতে পারেন। বইটি প্রোগ্রেসিভ পাবলিশার্সের বই, কলকাতা মেডিকেল কলেজের ঠিক অপোজিটে 3rd ফ্লোর। আচ্ছা স্যার, অনেকগুলো আছে বই, প্রাচীন গ্রিসের ইতিহাস, রোমের ইতিহাস আছে, কিন্তু অনেকগুলো আছে, কিন্তু বুঝতে পারছি না যে কোন বইটা একজন এই করবো পড়াশোনা বেশি। আচ্ছা, ওই যে আমি বললাম যে সুপ্রতিম দাস, উনি স্কটিশ চার্চ কলেজের অধ্যাপক ছিলেন, ওনার বই একটা রয়েছে প্রোগ্রেসিভ পাবলিশার্স, আপনারা গিয়ে খোঁজ করে দেখতে পারেন, বইটা খুব ভালো। এবং আমি ওই বইটা থেকে প্রস্তুতি নিতাম বা মানে পড়তাম। এবং আরেকটি বলি, বাংলাদেশের থেকেও বেশ কিছু কিন্তু বই বার হয় বাংলাদেশ থেকে। আপনারা রবীন্দ্র সদনের যে বই মেলাটায় হয়, সেই রবীন্দ্র সদন বা ক্যালকাটা বুক ফেয়ারে গেলে আপনারা বাংলাদেশের যে বুক স্টল গুলো রয়েছে ওখানে একটু ঢু মারলে দেখতে পাবেন প্রাচীন মিশর, গ্রিস, এরকম জাতীয় কিছু বই ওদের দেশ থেকেও বার হয়, খুব ইনফরমেটিভ। আর এখানে বলে রাখি যে মিশর থেকে সাধারণত প্রশ্নগুলো আসে পিরামিড ওরিয়েন্টেড। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন। হ্যালো স্যার, বলছি আরেকবার বইগুলোর নাম বলুন একটু। হ্যাঁ, ওই যে বললাম যে প্রাচীন, আপনি যদি মিশরের ইতিহাস জানতে চান তাহলে আপনি আমাদের রবীন্দ্র সদনে বাংলাদেশের একটা স্পেশাল বুক ফেয়ার হয় বাংলাদেশের বইগুলো নিয়ে। হ্যাঁ, সেটা একটা, ওখানে আপনারা একটু যদি যান সেখানে দেখবেন বাংলাদেশের বিভিন্ন প্রকাশনী তারা কিছু কিছু প্রাচীন গ্রিস বা মিশরের বই বার করে। এবং আপনি সুপ্রতিম দাসের লেখা প্রাচীন গ্রিস থেকে একটু বেশি কোশ্চেন থাকে, কারণ গ্রিস তো একেবারেই প্রাচীন কালে খুব ভালো একটা জায়গায় ছিল পৃথিবীর মধ্যে। শিক্ষা, সংস্কৃতি, আধুনিক যে প্রশাসন যন্ত্র, এই বিভিন্ন বিষয়ে, এবং যে নাটক, যে আধুনিক যে ড্রামা, হ্যাঁ ওডেসিয়াম, কলোসিয়াম, এইসব বিভিন্ন বিষয়গুলো গ্রিসের সঙ্গে সংশ্লিষ্ট। তাই গ্রিসটা একটু ভালো করে দেখা উচিত বলে মনে করি, এবং ডক্টর সুপ্রতিম দাসের বই এক্ষেত্রে খুব ভালো হবে আশা রাখি। স্যার রোমান সভ্যতার ইতিহাস আছে, সিবিসিএসসি সিলেবাসের যে কলেজের বইগুলো আছে আপনাদের সেমিস্টার 1, 2, এই সেমিস্টার 1, 2 এর বইগুলো আপনারা একটু নজর দিতে পারেন। কেমন? হ্যাঁ স্যার, অনেকগুলো বই আছে, ওগুলো পাওয়া যাচ্ছে না এখন। এই যে যুগে গ্রিসের ইতিহাস। হ্যালো স্যার, নমস্কার। হ্যাঁ বলছি, যে ইন্টারভিউটা হয় সেই ইন্টারভিউতে সেই মার্ক মানে বিভাজনটা কত আছে, ইন্টারভিউতে কত মার্ক রয়েছে? আচ্ছা, পিএসসির ইন্টারভিউর যে মার্কস ডিস্ট্রিবিউশন এটা কিন্তু আমাদের কাছে জ্ঞাত নয়, এটা ওদের সম্পূর্ণরূপে একটা ইন্টারনাল বিষয় বা ওদের আভ্যন্তরীণ ব্যাপার। ইন্টারভিউতে সাধারণত 4, 5 বা 6 জন ব্যক্তিত্ব থাকেন, পিএসসি চেয়ারম্যান থাকেন, সাবজেক্ট এক্সপার্ট 2-3 জন থাকেন, এবং আরো শিক্ষা দপ্তরের একজন প্রতিনিধি থাকেন। এবং সেখান থেকে আমরা দেখেছি যে ওদের ইন্টারভিউটা কিন্তু খুব সমৃদ্ধ একটা ইন্টারভিউ। আপনার বিষয়ের বাইরে শিক্ষার্থীর ওভারঅল একটা ধারণা, তার এই বিষয়গুলোর উপরে তারা অত্যন্ত গুরুত্ব দেয়। এবং আপনার ইন্টারভিউটা কিন্তু পিএসসি চাকরির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার একাডেমিক কি আছে বা আপনার রিটেনে কি করেছেন এটাও যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার সঙ্গে পিএসসি ইন্টারভিউটাও খুব সিনসিয়ার একটা ম্যাটার। মানে আপনাকে বিভিন্ন রকম ভাবে কিন্তু ওরা মানে খুব খুঁটিয়ে বা খুব যাচাই করে নিতে আমি দেখেছি। কিন্তু ওদের মার্কস ডিস্ট্রিবিউশনটা কিন্তু আমাদের কাছে জ্ঞাত নয়, এটা ওদের আভ্যন্তরীণ একটা বিষয়। ধন্যবাদ স্যার।
হ্যাঁ, স্বাগত স্বাগত। আচ্ছা, নেক্সট হচ্ছে নমস্কার স্যার। রিমা মন্ডল। হ্যালো হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, তোমার কথাটা কিন্তু খুব আস্তে হচ্ছে, আমি স্যার শুনতেই বলছিলাম পাচ্ছি না। যে আমাদের গেজেটটা তো এখন প্রকাশিত হয়েছে, মানে এই পরীক্ষার খবর আমরা কোনটা জানতামও না। স্যার শুনতে পাচ্ছেন এবার? হ্যাঁ, পাচ্ছি পাচ্ছি, বলুন। স্যার বলছি যে যদি এখন গেজেট প্রকাশিত হয় তাহলে পরীক্ষাটা মিনিমাম কতদিন পর হতে পারে, যদি একটু বলতেন। আচ্ছা, সেটা তো এখন তো যেহেতু লোকসভার ভোট ঘোষণা হয়েছে, সেহেতু তো মনে হয় না ভোটের মধ্যে কোনো কিছু হতে পারে, আমি জানি না। তবে পিএসসি তো একটা অটোনমাস ইনস্টিটিউশন, ওরা একটা স্বশাসিত সংস্থা, ওরা কি এই পদ্ধতির মধ্যে পড়ে সেটাও জানি না। তো ভোটের মধ্যে কি মাস্টারমশাই বিজ্ঞপ্তি ঘোষিত হতে পারে বলে আপনার মনে হয়? না না, ভোটের পরে হবে স্যার। হ্যাঁ, ভোটের পরে হবে। হ্যাঁ, ভোটের পরেই হবে। স্যার তাহলে আমরা 6-7 মাস টাইম পাবো স্যার, মানে এটা আর কি বলার ছিল আমার। দুর্গাপুজোর আগে পরীক্ষা হবে বলে আমি জানি। আচ্ছা 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 আচ্ছা, না, আমার কাছে যতদূর আপডেট এসেছে। ঠিক ঠিক ঠিক। স্যার আরেকটা কথা বলার ছিল, আপনি একটা পৃথিবীর মাস্টারমশাইদের সঙ্গে সংশ্লিষ্ট আছেন এবং বিভিন্ন অফিসিয়াল ইনস্টিটিউশনের সঙ্গে স্যার কমিউনিকেট করেন বলে আমারও মনে হয়েছে। কাজে স্যার যেহেতু বলছেন, মানে একটা আমরা নিশ্চয়ই সেটার উপরে ভরসা রাখতে পারি। আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার। হ্যাঁ হ্যাঁ, স্বাগত। আচ্ছা, নেক্সট খুরশিদ আলী। হ্যাঁ স্যার। খুরশিদ আলী। হ্যাঁ স্যার, কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন বলুন। আপনাকে স্যার অসংখ্য ধন্যবাদ। আপনার এই তথ্যবহুল এবং সমৃদ্ধ এবং অনেক অজানা বিষয়গুলি যেভাবে উপস্থাপন করছেন তাতে আমরা আপ্লুত এবং আনন্দিত। আমাদের যে একেবারে অন্ধকারে নিমজ্জিত ছিলাম ডাব্লিউবিপিএসসি সম্পর্কে, সেটা কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে গেল, আলো স্বচ্ছ আলোর মতন। আপনি যেভাবে প্রশ্ন উত্তর দিচ্ছেন সেখান থেকে অনেকগুলো আমরা জানতে পারছি। আমার কিছু প্রশ্ন আছে, যদি আপনি অনুমতি দেন তাহলে সেই প্রশ্নগুলো করবো স্যার। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, করুন করুন করুন। আমি স্যার বলছিলাম যে ইন্টারভিউ এর যে বাংলা হবে না ইংলিশে হবে, 1 নম্বর প্রশ্ন স্যার। আরেকবার বলুন। ইন্টারভিউ বাংলাতে হবে, বাংলা ল্যাঙ্গুয়েজে হবে না ইংলিশ ল্যাঙ্গুয়েজে স্যার? ও আচ্ছা আচ্ছা, দেখুন ওটা বোর্ড টু বোর্ড ডিপেন্ড করে। আমি যে সময় গিয়েছিলাম আমাকে কিন্তু ইংলিশে অ্যান্সার করতে হয়েছিল। হ্যাঁ, মানে আমাকে অর্ধেক ইংলিশ অর্ধেক বাংলা, ঠিক আছে কি? হ্যাঁ, মানে অর্ধেক ইংলিশ অর্ধেক বাংলা। মানে প্রাথমিক আলোচনা আমার সঙ্গে ইংলিশে হচ্ছিল, তারপরে হঠাৎ মজা থেকে আবার বাংলাতে শুরু হয়েছিল। কাজেই খুব সুন্দর। আপনি পিএসসির ইন্টারভিউ যদি কখনো অ্যাটেন্ড করেন, আপনি, আমার মনে হয় আপনি নিজেও অনেক কিছু সেখান থেকে জানবেন বা শিখবেন। সেখানে ওরা তো আইএএস অফিসার, যিনি চেয়ারম্যান সাহেব থাকেন, কাজেই অত্যন্ত জ্ঞানী এবং সজ্জন ব্যক্তিত্ব বলেই মনে হয়েছিল। আচ্ছা, 2 নম্বর স্যার প্রশ্নটা হচ্ছে, কোন কি কাট অফটা কিভাবে হয়? কাট অফ যেটা হয়, যেটা যে কত নম্বর আমি কার পরে আছি, বা আমি কতজন পরে আছি, বা আমি কতর জন্য পেলাম না চাকরিটা, এরকম ভাবে কি করে বোঝা যায়? না ওরা ওটা ইন্টারনাল বিষয় থাকে? আমাদের যেটা দেখেছি 2015 সাল পর্যন্ত, সেখানে কিন্তু ওরা কোনো কাট অফ কিন্তু দেয়নি। 2015 সালের পরিপ্রেক্ষিতে আমি বলছি, সিস্টেম তো প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে। তো আগামী সিস্টেম কি হবে আমরা এখন থেকে অনুমান করে বলাটা আমার মনে হচ্ছে ঠিক হবে কি জানি না। তবে ওখানে আমরা যেটা দেখেছিলাম যে একটা নামের সিরিয়ালি একটা নামের লিস্ট দিয়েছিল, যে যারা যারা কোয়ালিফাই করেছে। হ্যাঁ, তো সেখানে কিন্তু কোনো মার্কসের উল্লেখ ছিল না, কে কত রিটেনে মার্কস পেয়েছে বা কে কত ভাইভাতে মার্কস পেয়েছে, এমনটি কিন্তু উল্লেখ ছিল না। একটা প্লেন তালিকা ছিল, সেই তালিকাতে সিকোয়েন্স ওয়াইজ নাম ছিল। নামটা নামের অ্যালফাবেট নাম্বার অনুসারেও ছিল না, সাধারণভাবে ধরুন রাম, তারপরে ধরুন রীতা, তারপর আবার ধরুন মিতা, আবার হাবিবুল, এরকম একটা ব্যাপার ছিল। ওখানে কিন্তু মার্কসের কোনো সেবারের লিস্টের কথা বলছি আমি, সেরকম ছিল না। কাজে সেই ক্ষেত্রে আমরা নিশ্চয়ই মার্কস কে কত আমরা পেলাম সেটা নিশ্চয়ই আমাদের পক্ষে জানা বা বলাটা ঠিক হবে, বা আমরা জানবোই কোথা থেকে। আচ্ছা, এরপর প্রশ্ন স্যার, কত রেশিও মেনটেন করে স্যার রিটার্নের পর ডাকা হয় স্যার ইন্টারভিউর জন্য? হ্যাঁ, ওইবারের ক্ষেত্রে আমি এটা মূল আলোচনাতেও বলেছিলাম,
আমরা ওইবারের ক্ষেত্রে দেখেছি যে আমার ক্ষেত্রে দেখেছি যে একটা সিটের জন্য 12 জন ছিল। আচ্ছা 1:12। হ্যাঁ হ্যাঁ আচ্ছা সেবারে কিন্তু পরবর্তীকালে পিএসসির অন্যান্য পরীক্ষাতে কিন্তু আমরা দেখেছি, কথাটা হচ্ছে অন্যান্য পরীক্ষাতে আমরা দেখেছি অন্যান্য, সেখানে কিন্তু 1:4 1:5 এরকমও হয়েছে। আচ্ছা স্যার, এরপরে প্রশ্ন স্যার, যে আমরা তো ধরেন নতুন ভাবে শুরু করছি, এখন আমাদের প্রশ্ন সম্পর্কে কোনো ধারণা নেই, কিন্তু যদি প্রিভিয়াস ইয়ারের যদি কোয়েশ্চেনটা যদি আপনার কাছে থাকে বা আপনার কোনো যদি পরিচিত ব্যক্তির কাছে থাকে, তাহলে যদি আমাদের স্যারকে দেন তাহলে আমাদের খুব উপকার হবে স্যার, বিশেষ করে ইতিহাস প্রশ্নপত্রটা। তাহলে আমরা একটা স্বচ্ছ ধারণা পেতে পারি যে কিরকম কোশ্চেন হয়, মডারেট না কঠিন, বা কোনখান থেকে ফলো করছে পিএসসি, সেটা আমরা জানতে পারবো স্যার। আচ্ছা, তো যেটা হচ্ছে আমি 15 সালের মানে পরীক্ষা দিয়েছিলাম, তো 15 সালে পর আজকে 24 সাল, মাঝখানে তো মনে হচ্ছে 9 বছর হয়ে গেছে। আমাকে আগে দেখতে হবে হ্যাঁ সেগুলো কোথায় আছে। আমার ট্রান্সফারেবল জব আমি বলেছি, এর মাঝখানে আমার 2টো জেলা ঘোরা হয়ে গেছে, বিভিন্ন কিছু শিফট হয়েছে, তো সেই ক্ষেত্রে আমি না দেখে হঠাৎ বলতে পারছি না। আমি যদি খুঁজে পাই, যদি স্যার আপনি ব্যবস্থা করতে পারেন। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম ওয়েলকাম। আচ্ছা, নেক্সট বর্ণালী কোলে। বর্ণালী কোলে। হ্যাঁ স্যার, নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ স্যার, বলছি যে আমি স্যার আমি পাস গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, এবার হচ্ছে ফিলোসফি নিয়ে আমি বিএড করেছি, করার পর এবার হচ্ছে আমার এমএ পার্ট 2 চলছে, এখনো কমপ্লিট হয়নি। তো 9-10 জন্য কি আমি হিস্ট্রিতে বসতে পারবো নাকি আমাকে ফিলোসফিতে বসতে হবে? আমার যতটুকু মনে হচ্ছে, যতটুকু আমার মানে অভিজ্ঞতায় দেখেছি, আপনাকে মাস্টার্স কমপ্লিট করে ফিলোসফিতে বসতে হবে, কারণ এখানে পাস কোর্সের কোনো টিচার হয় বলে তো দেখি না। আপনাকে মাস্টার্স কমপ্লিট করে ফিলোসফিতে বসতে হবে। আর যদি প্রাথমিক সেকশনের জন্য রিক্রুটমেন্টের কখনো বিজ্ঞপ্তি বার হয়, আমার মনে হচ্ছে প্রাথমিকের বিজ্ঞপ্তি বার হবে না। মাস্টারমশাই নিশ্চয়ই খেয়াল করেছো, ওখানে 9, 10, 11, 12 এর কথা আছে, মানে একটা ওই মানে নিচু ক্লাসের নয়। কাজে আপনাকে মাস্টার্স কমপ্লিট করে মনে হচ্ছে বসতে হবে। ইনকেস বিজ্ঞপ্তি চেঞ্জ হলো তাহলে আপনি সুযোগ পেলে নিশ্চয়ই বসবেন। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, বলছি যে আমার এমএ তো এখনো কমপ্লিট হয়নি, জুলাই দিকে এক্সাম আছে, তো মানে ওটা কমপ্লিট করে কি আমাকে বসতে হবে নাকি আমি আগে যদি বিজ্ঞপ্তি বেরোয় তখন অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ, সেটা যদি ওরা বলে যে অ্যাপিয়ার ক্যান্ডিডেট যাদের মাস্টার্স রানিং শেষের দিকে, বিএড শেষের দিকে, তারাও আবেদন করতে পারবেন, যদি এরকম ওরা বলে থাকেন বা বলে ওদের বিজ্ঞপ্তিতে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। আর যদি সেখানে স্ট্রিক্টলি ওরা বলে দেয় যে এনসিইআরটি রুলস অনুসারে মাস্টার্স এবং বিএড থাকলে তবেই তাকে আবেদন করতে পারবেন, এরকম যদি বলে দেয় তাহলে তো আর করা যাবে না, তাই না? তো আমাদেরকে একটু বিজ্ঞপ্তিটার জন্য অপেক্ষা করতে হবে যে সেখানে কি বলছেন, সেখানে তারা যে ইনস্ট্রাকশনটা দেবে সেটা অনুসারে আমাদের পদক্ষেপটা নির্ধারিত করতে হবে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। ওয়েলকাম। নেক্সট পূজা হাজরা। পূজা। হ্যাঁ স্যার, স্যার আমি ইতিহাস সিলেবাস থেকে একটা প্রশ্ন করতে চাই, শোনা যাচ্ছে স্পষ্ট? কিন্তু আপনি প্রশ্ন করলে আমি তো উত্তর দিতে পারবো না, আমি তো ভুলে গেছি ইতিহাস এখন। না না, আমি সিলেবাসের অন্তর্গত। হ্যাঁ স্যার, স্যার করতে পারি? বলছি সিলেবাসে দেখা যাচ্ছে যে মিশরের ক্ষেত্রে লিপি, পিরামিড, মমি, ব্যবসা বাণিজ্য, আর গ্রিসের ক্ষেত্রে এথেনিয়ান এম্পায়ারের সাংস্কৃতিক পদক্ষেপ আর স্পার্টার সংবিধান, এই যে বিষয়গুলো কেন্দ্রিক তথ্য সংগ্রহ করে পড়বো নাকি এই সময়কালে আরো অনেক ইতিহাস রয়েছে সেইগুলোকেও পড়তে লাগবে? খুব ভালো আপনি প্রশ্ন করেছেন, খুব ভালো একটা প্রশ্ন করেছেন। দেখুন, এটা আসলে আমাদের একটা বিষয়গত মানে আমাদের কষ্টের জায়গা যে আপনাকে বলে দিল যে অ্যানসিয়েন্ট ইন্ডিয়া পড়ে আসুন। তো অ্যানসিয়েন্ট ইন্ডিয়া হরপ্পা থেকে শুরু হচ্ছে, মেহেরঘাট থেকে শুরু হচ্ছে, না একেবারে আরো আগে গিয়ে যদি আমরা দেখি যে নব্যপ্রস্তর যুগ, প্রাচীন প্রস্তর যুগ, সেখান থেকে শুরু হচ্ছে, এই সবটাই তো অ্যানসিয়েন্ট ইন্ডিয়ার মধ্যে পড়ে। তো যেহেতু আমরা খুব অসহায়, আমাদের একটা চাকরি লাগবে, আমাদেরকে যে কোনো ভাবে উঠে দাঁড়াতে হবে, সেহেতু আমরা কোনো এক্সকিউজ না দিয়ে
সবটাকেই আমাদের জ্ঞানের পরিধি সেটাকে বাড়ানোর চেষ্টা করব। সেটা লাগুক বা না লাগুক, সেটা আসুক বা না আসুক, যদি এসে যায় এই ভীতি ও এই তাড়না থেকে আমরা চেষ্টা করব ওভারঅল পড়া। তাতে কিছু তো ক্ষতি নেই, আমাদের একটু কষ্ট হবে, লোড বেশি নিতে হবে, কিন্তু বিপর্যয়ের সম্মুখীন হয়তো হতে হবে না। কাজে ওরা মেনশন করুক যে আপনি এথেনিয়ানটা পড়ে আসুন, অমুকটা পড়ে আসুন, কিন্তু আপনার পক্ষে যদি সুযোগ হয় এর থেকেও একটু বেশি পড়ে নেওয়ার ওখান থেকে, আপনি সেটাই করবেন। আচ্ছা স্যার, অনেক ধন্যবাদ। স্বাগত। আচ্ছা, আমরা আর দুজনের প্রশ্ন উত্তর নেব, কারণ ঘড়ির কাঁটায় প্রায় 9:30। হ্যাঁ, আমারও ডাক পড়ে গিয়েছে, বেশ কয়েকবার নিচে থেকে ডাক আসছে। একদম একদম। তো অরূপ কর্মকার, নেক্সট আমরা অভিজিৎ দাসের প্রশ্ন নিয়ে আজকের সেশনটা আমরা সমাপ্তি ঘোষণা করব। আগামী দিনে আশা করি স্যারকেও আমরা আবারও পাবো এবং তোমরাও সেই ক্লাসটা করবে, তো চিন্তার কোনো কারণ নেই। তো অরূপ কর্মকার, বলো। স্যার নমস্কার, বলছি যে আমাদের যে পাঠ্য বই সিলেবাস আছে বা এনসিইআরটির বইগুলো আছে, যে আমাদের তো এখন অনেক তথ্য জানার জন্য অনেক বই পড়তে হয় এবং সেগুলো মনে রাখারও ব্যাপার থাকে। তাহলে কি একটা বই আমরা বারবার পড়বো, না রিভিশনটা কি করে দেবো স্যার? আপনি যদি একটু বলেন, যে শুধু পড়লেই তো হবে না, ব্যাপার রয়েছে কিছু। আচ্ছা ঠিক আছে, আপনার প্রশ্ন কি সম্পন্ন হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এখন এখানে এই উত্তরটা আমার একটা দিদির কথা দিয়ে বলতে হয়। সুদীপ্তা ভট্টাচার্য দিদি বলতেন যে আমাদের সাবজেক্ট তো ইতিহাস, যে মেমোরি বড় বিশ্বাসঘাতক বা স্মৃতি খুব বড় বিশ্বাসঘাতকতা করছে আমাদের সঙ্গে। কেন? কারণ এটা একটা বিরাট মানে জায়গা ইতিহাসের। তো এত বড় একটা বিষয় পড়ে মুখস্থ করে মাথায় রেখে পরীক্ষায় ঠিক উত্তরটা দিয়ে আসা, এটা তো খুব জটিল। কিন্তু আমাদের স্যারই একটা খুব সুন্দর কথা বলছিলেন, আমাদের মাস্টারমশাই অমিত বাবু রয়েছেন, যে অসম্ভব তো নয়, সেটা সম্ভব। সম্ভব তখন যখন আমাদের প্রিপারেশনটা, আমাদের চর্চাটা, আমাদের ঘষাটা অনেক উচ্চ পর্যায়ে হবে। মানে আপনার একবার নেটে কোশ্চেন এসছে যে আকবর সে তার জীবনে একবার ন্যাড়া হয়েছিল, কোন ইস্যুকে কেন্দ্র করে? এটা তো মানে সাংঘাতিক ব্যাপার, মানে তো কেউই জানে না। আকবর তার জীবনে একবার ন্যাড়া হয়েছিলেন, মুঘল সম্রাট আকবর। সে তার মায়ের মৃত্যুতে হিন্দু রিচুয়ালস মানে সে মস্তক মুন্ডন মানে ভালো বাংলাটা ভুলে যাচ্ছে, এটা করেছিলেন। তাই সেই প্রশ্নটা নেটে চলে এসছে। আকবর কোন নদীর জল খেতেন? কোন নদীর জলটাকে তিনি পানীয় হিসাবে গ্রহণ করতেন? কোশ্চেন চলে এসছে। হ্যাঁ, কাজেই আপনাকে এই সূক্ষ্ম বিষয়গুলো পড়তে হবে, লিখতে হবে এবং এমন একটা সিস্টেমের মধ্যে নিজেকে সংশ্লিষ্ট করতে হবে যেখানে এই ফাইলটা মানে এই চ্যাপ্টারটা ঘুরে আসে। ঠিক আমাদের একজন মাস্টারমশাই শেখাতেন, বলতেন যে পুলিশের খাতায় একদিন নাম উঠলে সে নাম কাটা যাবে না, কোনো না কোনোদিন আবার চাগান দেবে, গ্রাম্য ভাষায়। তো ঠিক আপনার ইতিহাসটাও আপনি যেটা পড়েছেন, যেটা লিখেছেন, আপনি এমন ভাবে আপনার পড়ার সিস্টেমটাকে ফ্রেমওয়ার্ক করুন, তৈরি করুন, যাতে সেই বিষয়টা আপনার কাছে 15 দিন 1 মাস পরে আবার ঘুরে আসে, আবার সেই গ্রাম্য ভাষায় চাগান দেয় যে ওই কথাগুলো, ওই তথ্যগুলো। তাহলে আপনার ব্রেনের কাছে ওটা আসলে আপনার ব্রেন কিন্তু ওকে একেবারেই নিয়ে নেবে, আপনি ওটা ভুলবেন না। মানে আপনি যেখানে থাকুন না কেন, আপনি ঠিক পুরো কথাটা বলে দিতে পারবেন যে হিমালয়ের উচ্চতা 8848 মিটার, একেবারে সংখ্যা ধরে। ঠিক আছে কি? মানে একদম কি পার্সিভাল স্পিয়ারের বইয়ের নামটা কি ছিল, হ্যাঁ, কিংবা আপনার বখতিয়ার খলজি কত সালে তিনি বাংলা অভিযান করেছিলেন বা তার পুরো নামটা কি। হ্যাঁ, অর্থাৎ আপনার লেভেল থেকে এত সূক্ষ্ম জায়গায় নিয়ে যেতে হবে, এত মানে তীক্ষ্ণ হতে হবে যে কোনো কোশ্চেন আপনি শুরু করলে বুঝতে পারবেন যে কোশ্চেনটা কি চাইছে। মানে আপনার চর্চার লেভেলটা এমন থাকবে, মানে এটা খুব এক্সট্রিম পর্যায়ে যেটাকে বলে। কেমন? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম।
আচ্ছা, নেক্সট অভিজিৎ দাস, আমরা এটাই অন্তিম প্রশ্ন নেব। অভিজিৎ দাস। আমি যাচ্ছি, একটু ওয়েট করা হয়েছে। নমস্কার স্যার, শুনতে পাচ্ছেন স্যার? নমস্কার। হ্যাঁ নমস্কার, নমস্কার, বলুন। আজকের সারা সেশনটা অত্যন্ত তথ্য সমৃদ্ধ আলোচনা করেছেন, তার জন্য ধন্যবাদ, এবং অমিত বাবুকে অত্যন্ত ধন্যবাদ জানাই। আর যে বিষয়টা, যেটা একাধিকবার আমাদের সমস্ত ছাত্রছাত্রী যারা দীর্ঘদিন এসএসসি বা নেট সেট অনেকেই কমপ্লিট করে বা না পেয়েও বসে আছে, পিএসসি একটা সুযোগ। তো এই আগামী 6 মাসের জন্য যে আমাদের কোর্সটা স্যারের তত্ত্বাবধান হবে, আপনাকে কি আমরা মেন্টর হিসেবে পাবো? এটা একটা অত্যন্ত আমার জানার ইচ্ছে, যে চর্চার মাধ্যমে কি আপনাকেও আমরা সাথে পাবো, যেহেতু আপনি এক্সপিরিয়েন্স এর উপরে, সেটা একটা বিষয় জানতে চাই। ধন্যবাদ স্যার। শুনতে পাচ্ছেন? আমি একটা কথাই বলবো, বিএসএসসিআই সবাই যুক্ত হয়, বিএসএসসিআই ছেড়ে কেউ যায় না, ঠিক আছে? বিএসএসসিআই কেউ কখনো অতীত বা প্রাক্তন হয় না। তো স্যার আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং স্যার আমাদের সঙ্গে সব সময় থাকবেন, সব সময় পাশে আছেন, আমাদেরকে সব সময় গাইড করবেন, আমি এই আশা রাখবো এবং স্যারের কাছেও অনুরোধ রইল এবং তোমাদের সকলকেও জানাচ্ছি। স্যার ধন্যবাদ। কেউ আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, তো এখানে একটা বার্ডেন তৈরি হয়েছে, আমি একটু বলে দিই। যেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং বিদ্যালয় শিক্ষা দপ্তর তারা বেশ কয়েকটা অর্ডার লাগু করেছে, যেখানে বলা হচ্ছে যে বিদ্যালয়ের শিক্ষকরা তারা প্রাইভেট পড়াতে পারবে না। তো এরকম একটা ওরা অর্ডার দিয়েছে। তো এর মধ্যে একটা দুর্ঘটনা বা একটা ভালো ঘটনা বলতে পারেন, যে আমাদের আমডাঙ্গা ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিডিও সাহেব, তিনি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ ক্রমে তিনি একটা সিভিল সার্ভিসের কোচিং শুরু করেছেন। আমি অর্ডারটা স্যারকে পাঠাবো, আমি অমিত বাবুকে পাঠাবো। তো বিডিও সাহেব আজকে দেখছি আমার জেলা স্কুলের হেড স্যারকে একটা মেল করে বলছেন যে আমাকে উনি তুলতে চাইছেন, এখানে 2 দিন করে পড়াতে হবে। এবার আমি বললাম যে আমি তো একটা জেলা স্কুলে আছি, আমি তো এভাবে পড়াতে পারছি না। তো উনি যেটা বলতে চাইছেন যে ছুটির দিন শনিবার বা রবিবার তিনি একটা অর্ডার করছেন, সেই অর্ডার অনুসারে পড়াতে পারবো। তো এখন স্যার যদি এরকম কিছু একটা করেন যেখানে তিনি এই বিষয়টা কমিশনার অফ স্কুল এডুকেশন ওনাকে জানাতে হবে যে এরকম স্যার উইদাউট ফিজ আমাদেরকে পড়াবেন বা এরকম কিছু আমাদের উপদেশ দেবেন, এরকম যদি কিছু একটা উনি করতে পারেন। কারণ যে কোনো মুহূর্তেই এটা নিয়ে কেউ কথা বলতে পারে, আমি চাই না যে কেউ কথা বলুক। তবে আপনাদের কোনো ব্যক্তিগত সমস্যা হলে যে কোনো বিষয় আপনারা আমার সঙ্গে নিশ্চয়ই যোগাযোগ করতে পারবেন, আমি আপনাদেরকে আন্তরিকভাবেই সহযোগিতা করব। আমি চাই প্রত্যেক শিক্ষার্থীর জীবন থেকে এই বেকারত্ব নামে যে একটা ভয়ঙ্কর অভিশাপ, সেটা তারা মুক্ত হয়ে সুস্থ জীবনে ফিরে আসুন। তাই আমার এই ভাবনা থেকে আপনাদের জন্য বলা এটা। আমি নিশ্চয়ই চেষ্টা করবো আপনাদের সঙ্গে থাকবার এবং এই বিষয়টা নিয়ে স্যারের সঙ্গে আমি পরে আরো ডিটেলস আলোচনা করব, কেমন? একেবারে। এবং আমরা অ্যাজ এ বিএসএসসিআই এডুকেশনাল ইনস্টিটিউট আমরা সমস্ত প্রোটোকল মেনেই আমাদের টিচার্স প্রফেসরদেরকে আমরা আমাদের এই প্ল্যাটফর্মে আনি। কারণ সবার আগে বলি, এটি একটি অনলাইন প্ল্যাটফর্ম, এখানে কোনো কিছুই ঘরের কোণে হয় না, বরং মুক্ত অঙ্গনে সকলের জন্য আমরা সেটা উজাড় করে দিই। তো আমাদের উদ্দেশ্য একটাই, ছাত্রছাত্রীরা উপকৃত হোক, ছাত্রছাত্রীদের জ্ঞানের সম্ভার সমৃদ্ধ হোক এবং সেটা দিয়ে তারা তাদের স্বপ্ন পূরণ করুক, এগিয়ে চলুক। একটা জিনিস সবসময় প্রত্যেকে মনে রেখো, সফল মানুষরাই কিন্তু আরো একজন সফল মানুষ গড়ে তোলে। সমাজের চোখে সফল শুধু তারা নয় যারা একটা চাকরি পেয়েছে বা সার্টিফিকেট আছে, সফল মানসিকতার মানুষ কিন্তু খুব কম আছে, যারা অন্যকে শেখায়, অন্যকে এগিয়ে রাখার মন্ত্র যাদের মধ্যে সবসময় থাকে। এবং দীপঙ্কর স্যার কিন্তু প্রতিনিয়ত সেটাই করেছেন। সবকিছুর মধ্যে থেকে আমরা যেমন প্রোটোকল, আমাদের যে পুরো ইনস্ট্রাকশন সমস্ত কিছু মেনটেন করেছি, স্যারও কিন্তু সমস্ত কিছু মেনটেন করে আজকে তোমাদের জন্য এসছেন। তো এরকম ভাবেই তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ব্যাক টু ব্যাক। প্রথম দিন আসলেন কার্তিক চন্দ্র মন্ডল স্যার জিওগ্রাফি, স্যার আগামী দিনেও আসবেন, বৃহস্পতিবার স্যারের ভূগোলের ক্লাস থাকছে, আজকে ইতিহাসের স্যার, এবং আগামী দিনেও বিভিন্ন স্কুলের অ্যাসিস্ট্যান্ট যারা টিচার আছেন তারা আসবেন ক্লাস নিতে, ঠিক আছে?
তো আজকের ক্লাস এই পর্যন্তই, চিন্তার কোনো কারণ নেই। বিএসএসিআই তোমাদের সঙ্গে ছিল, আছে এবং থাকবে। অ্যাসিস্ট্যান্ট টিচার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের হাত ধরে তোমাদের চাকরির জয়যাত্রার সূত্রপাত হোক, এই সংকল্প বাক্য নিয়ে ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ নিয়েই কিন্তু আমরা আমাদের নতুন ব্যাচ শুরু করছি আগামীকাল থেকে। খুব তাড়াতাড়ি জানিয়ে দেবো কবে কোন সাবজেক্টের ক্লাস আছে, কিভাবে ক্লাস হবে। কালকে থাকছে ইন্ট্রোডাক্টরি ক্লাস, যেখানে আগামীকাল পর্যন্ত যারা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তাদেরকে আমরা যেটা করেছি, যে কোনো পিএসসির ব্যাচে ভর্তি হলো, এসএসসি এসএলএসসির ব্যাচটা তার জন্য আমরা সম্পূর্ণ বিনামূল্যে করে দিয়েছি স্যার। মানে যাতে তার দুটো দিকই খুব ভালোভাবে মেনটেন হয়, তাকে দুটো আলাদা কোর্স পারচেস করতে না হয়। এবং এক্ষেত্রে আমরা করেছি পিএসসি যেটা অংশ সেই মেটেরিয়াল সম্পূর্ণ ইংরেজিতে, এসএসসির যে অংশ সম্পূর্ণ বাংলাতে, অর্থাৎ 2-in-1 একটা সিস্টেম আমরা চালু করেছি। তো আগামীকাল থেকে আমাদের সেই জয়যাত্রা শুরু হচ্ছে। যারা বিএসএসসি হাত ধরে এগোতে চাও, আমাদের সকলের সঙ্গে এগোতে চাও, আমরা হাত বাড়িয়ে রেখেছি, যুক্ত হও আমাদের সাথে। আমি এটুকুই বলবো, সাথে থাকো, পাশে থাকো, লড়তে থাকো, পড়তে থাকো, নিজের জীবন গড়তে থাকো। আজকের ক্লাস এই পর্যন্ত, প্রত্যেককে ধন্যবাদ, শুভরাত্রি। তার সঙ্গে সঙ্গে স্যারকেও অসংখ্য ধন্যবাদ এবং আশা রাখবো হয়তো ঠাকুরমা স্বামীজিও চাইছেন স্যারের হাত ধরে তোমাদের জয়যাত্রা হোক, সেই জন্যই বিডিও সাহেব সেই একটা নতুন সিস্টেম আনছেন এবং সব মিলিয়ে আমাদের কাছেও একটা সুবর্ণ সুযোগ এসে ধরা হচ্ছে। থ্যাংক ইউ প্রত্যেককে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, স্যারের কথার আমার খুব ভালো লাগলো, আমি খুব খুশি হয়েছি সকলের প্রশ্ন শুনে। সকলকে আমি একসঙ্গে একটা প্ল্যাটফর্মে পেয়ে এবং এই সুযোগটা আমাদের মাস্টারমশাই করে দিয়েছেন, এটা অত্যন্ত আনন্দের, আমার খুব ভালো লাগলো। কিন্তু তোমাদের কাছে বলবো যে মহতি উদ্দেশ্য নিয়ে আমি তোমাদের কাছে বলবার জন্য আজকে এসেছিলাম, তোমরা একনিষ্ঠ ভাবে সেটা শুনেছো, আমাকে বলতে দিয়েছো, আমাকে বুঝতে চেয়েছো, তার জন্য তোমাদেরকেও আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। এবং সত্যি তোমাদের জন্য আমি অনেক শুভকামনা জানাই, যাতে তোমাদের ভালো হয়। তোমরা একটু আমার জন্য মহান স্রষ্টার কাছে বা তোমাদের মহোদয়ের কাছে জানিও, কেমন? বেশ, শুভরাত্রি মাস্টারমশাই এবং আমার স্নেহের ছাত্রছাত্রীরা।